প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা এবং সামনে উপবিষ্ট এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠানের তরুণ প্রতিনিধিবৃন্দ, স্বাগতম সবাইকে আজকের এই সাংবাদিক সম্মেলনে। প্ল্যাটফর্ম আগামী মাসে আসলে একটি যুব সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সেই সম্মেলনকে সামনে রেখে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। প্ল্যাটফর্মের আগেও কিন্তু আরো দুটো সম্মেলনের আয়োজন করেছে, আপনাদের যদি মনে থেকে থাকে। গত বছরের মে মাসে একটি এবং ডিসেম্বরে একটি, দু ধরনের সম্মেলন ছিল। এটিও অন্য আরেক ধরনের সম্মেলন এবং একটি বিশেষ সম্মেলন, তরুণ সমাজকে নিয়ে সম্মেলন, এবং তাদের কথাই বলা হবে, তাদের কাছ থেকে শোনা হবে তাদের কথা। সে কারণে যেহেতু এটি একটি বিশেষ সম্মেলন এবং বিশেষভাবে আয়োজনও তার জন্য হচ্ছে, এবং সে আয়োজনকে সামনে রেখেই এই সম্মেলনকেও আমরা নতুনভাবে সাজিয়েছি, অন্যরকম ভাবে সাজিয়েছি, বিশেষভাবে সাজিয়েছি। গতানুগতিকভাবে যে কোনো অনুষ্ঠানকে সামনে রেখে যে ধরনের সাংবাদিক সম্মেলন হয়, এটা ঠিক সে ধরনের সাংবাদিক সম্মেলন হবে না। আপনারা কিছুক্ষণের মধ্যেই সেটা বুঝতে পারবেন, বিশেষ করে সাংবাদিক ভাই বোনদেরকে বলছি। ফলে এই সাংবাদিক সম্মেলনটি ভিন্ন প্রকৃতির, তবু এই সম্মেলন এবং আগামীতে যে যুব সম্মেলনের আয়োজন করছি সে সম্মেলন নিয়ে বিস্তারিত বলবেন আমাদের এই প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমি এই পর্যায়ে আমার সঙ্গে এখানে যারা আছেন তাদের একটু পরিচয় করিয়ে দিই। এখানে অনেক আমি নতুন মুখ দেখতে পাচ্ছি, যেটা খুবই আনন্দের ব্যাপার, খুবই আনন্দের ব্যাপার, যেটাই আমাদের আসলে উদ্দেশ্য ছিল এখানে উপস্থিতির ব্যাপারে। এখানে সঙ্গে রয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি আমাদের এই প্ল্যাটফর্মের কনভেনার এবং একই সাথে সেন্টার ফর পলিসি ডায়ালগ এর ডিস্টিংগুইশড ফেলো। আপনারা হয়তো জানেন সেন্টার ফর পলিসি ডায়ালগ এই প্ল্যাটফর্মের সেক্রেটারিয়েট হিসাবে কাজ করছে। আর সাথে রয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, যিনি প্ল্যাটফর্মের একটি কোর গ্রুপের একজন সম্মানিত সদস্য, যিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নির্বাহী পরিচালক, এবং রয়েছেন মিস শাহিন আনম, যিনি মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং একই সাথে এই প্ল্যাটফর্মের কোর গ্রুপের একজন সম্মানিত সদস্য। এখানে বলছি আমি, যদিও হয়তো ওনারাও বলবেন, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং এমজেএফ এবং সিপিডি সবাই কিন্তু এই প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠান। আমি এই পর্যায়ে আর কথা বাড়াবো না। আমি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের কনভেনারকে অনুরোধ করছি এই অনুষ্ঠানের বিস্তারিত এবং সম্মেলনের বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ধন্যবাদ। সহকর্মী ভাই বোনেরা, আপনাদের সকলকে সুপ্রভাত। ছুটির আমেজ এখনো কাটেনি, ঢাকা শহরও সম্পূর্ণ কর্মচঞ্চল হয়নি, সেই জন্য হয়তো সময় লাগছে সকলের এসে আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে, তাই আমাদের একটু দেরি হয়ে গেল, ক্ষমা করবেন। আপনারা ইতিমধ্যে এই প্ল্যাটফর্মের কার্যক্রমের সাথে পরিচিত, সেহেতু এটি আমাকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে মূলত যে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি 2030 এজেন্ডাতে বাংলাদেশ যোগ দিয়েছে 2015 সালে, তাকে বাংলাদেশে কার্যকরভাবে, সুষ্ঠুভাবে, পূর্ণাঙ্গভাবে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্য থেকেই এই প্ল্যাটফর্মের উদ্ভব। এবং এখানে মূল জায়গাটা তো হলো যে এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের তথা পৃথিবীর প্রান্তিক মানুষের কণ্ঠস্বর জোরালো করতে হবে। এটা একটা বড় বিষয়, এবং কণ্ঠস্বর জোরালো করতে হলে প্ল্যাটফর্মের দরকার করে। দ্বিতীয়ত হলো, এই কর্মসূচি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব না। সরকারের সাথে সাথে ব্যক্তিখাত, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ব্যক্তিবিশেষের অবদানও এখানে গুরুত্বপূর্ণ। সেহেতু সরকারের বাইরে যারা আপনারা অনেকে কাজ করেন উন্নয়নের জন্য, তাদের ভূমিকাটাকে আরো স্পষ্টতর করাটাও আমাদের লক্ষ্য। সেই জন্য আপনাদের কাজকর্মকে আমরা একই সাথে প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আর তৃতীয়ত যে উদ্দেশ্যটা আছে সেটা হলো
যে এই এজেন্ডাকে বাস্তবায়ন করতে হলে ইতিহাস বলে যে এক ধরনের নাগরিক চাপ, নাগরিক সমাবেশ, নাগরিকের এই কণ্ঠস্বর ভূমিকা যদি না থাকে তাহলে জবাবদিহিতা থাকে না এবং সুষ্ঠুভাবে কর্মসূচিও পালিত হয় না। সেহেতু এই জবাবদিহিতার দৃষ্টিভঙ্গি থেকেও আমরা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চেয়েছি। গত 2 বছরে আপনারা বিভিন্ন অনুষ্ঠান আদি দেখেছেন। এই প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগে আপনারা দেখেছেন যে গত ডিসেম্বরে আমরা যে নাগরিক সম্মেলন করলাম, সেই নাগরিক সম্মেলনের বিভিন্ন চিত্র, খণ্ডচিত্র আপনারা এখানে দেখেছেন। এর বাইরে আমরা সরকারের সাথে তার আগে 3-4 মাস আগে গত বছর জুলাই মাসে একটি দিনব্যাপী সম্মেলন করেছিলাম, যেখানে সরকারের সাথে আমাদের কাজের জায়গাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। এবং এর বাইরে আরো অনেক ধরনের গবেষণা, জনমানুষের কাছে পৌঁছে আলোচনা, আমাদের প্রভূত কার্যক্রম চলছে। কিছু কিছু আপনারা আমাদের যে ফ্ল্যাটটা আপনাদের কাছে দেওয়া হয়েছে, এই ফ্ল্যাটটা আজকে আমরা সেই অর্থে প্রথম সবার সাথে আমরা এখানে উপস্থাপন করছি। সেটার ভিতরে সংক্ষিপ্ত হলেও আপনারা জানতে পারবেন। আপনারা জানেন প্রায় 100 বিভিন্ন প্রতিষ্ঠান এটার সাথে যুক্ত, এই প্ল্যাটফর্মের সাথে, এবং এটার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং যারা প্ল্যাটফর্মের সদস্য না তারাও এটার সাথে যুক্ত হচ্ছে। আমি যে কথাটা আজকের জন্য প্রাসঙ্গিক সেটা হলো যে আগামী 14ই অক্টোবর ঢাকাতে আমরা একটি যুব সম্মেলন করতে যাচ্ছি। সকলের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা নাগরিক সম্মেলন করেছেন, এখন যুব সম্মেলন কেন? এই প্রশ্নের উত্তর আমার পরে যারা যুব সম্প্রদায়ের প্রকৃত প্রতিনিধিরা আছে তারা ভালো করে বলবেন। কিন্তু আমি যেটা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এসডিজি বাস্তবায়নের জন্য আগামী 15 বছরে যেই সামাজিক গোষ্ঠীটি নেতৃত্ব দেবে সেটা হলো আজকের যুব সমাজ। কারণ আগামী 10-15 বছরের ভিতরে আমার মতো অনেকেই হয়তো আর এই সামাজিকভাবে সক্রিয় থাকবেন না। সামাজিকভাবে সক্রিয় থাকবেন, নেতৃত্বমূলক ভূমিকায় থাকবেন আজকের যে যুব সমাজ। সেহেতু সেই যুব সমাজের ভূমিকা সম্বন্ধে তাদের যেমন সচেতনতা বৃদ্ধি করা দরকার, একই রকম ভাবে তাদের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা সম্বন্ধেও আমাদের নীতি নির্ধারক, রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দের একই রকমের উপলব্ধি থাকা দরকার। এবং আজকে বাংলাদেশের জন্য যেটা প্রাসঙ্গিক, আমি সংক্ষেপে যেটা বলবো সেটা হলো বাংলাদেশে লক্ষ্য করে দেখবেন 80% মানুষ জন্মগ্রহণ করেছেন স্বাধীনতার পরে। 80% মানুষ যদি স্বাধীনতার পর জন্মগ্রহণ করে থাকেন, অর্থাৎ তাদের বয়স 40-এর কোঠায় সর্বোচ্চ, আর হয়তো অনেকেই তার অনেক নিচে, বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অনেকে রয়েছেন। এই 80% মানুষের ভিতরে একদিকে যেমন মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, এই আন্দোলন সংগ্রামের ইতিহাস আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে। একই রকম ভাবে আমাদের বুঝতে হবে এই সম্প্রদায়ের এই যে নতুন স্বাধীনতা উত্তর প্রজন্ম, তাদের কি চিন্তা, তাদের কি আকাঙ্ক্ষা, তাদের কি বেদনা, তাদের কি ক্ষোভ আক্ষেপ, সেইটাও আমাদের একই রকম ভাবে বুঝতে হবে। স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ ইতিহাস তাদের কাছে আমরা পৌঁছাবো, আর আমাদের পৌঁছাতে হবে তাদের সেই প্রত্যাশার কাছে। এই দুইটির সম্মিলনের মধ্যেখানে কিন্তু যুব সম্মেলনের আমাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা দাঁড়িয়ে আছে। আমি বললাম 80% মানুষ জনসংখ্যা বাংলাদেশের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে। এখন পৃথিবীতে যুব সমাজ বললে পরে সেটা যদি 18 থেকে 24 বলেন, 18 থেকে যদি 35-30 বলেন, তাহলে পৃথিবীতে প্রায় 1/4 জনসংখ্যা এই যুব গোষ্ঠীর ভিতরে পড়ে। অথচ বাংলাদেশে পৃথিবীতে 1/4 পড়ে, বাংলাদেশের 1/3 হলো কিন্তু এই বয়স সীমার ভিতরে অবস্থান করছে, 18 থেকে 30-এর ভিতরে। তাহলে বাংলাদেশের 1/3 মানুষের একক গোষ্ঠী হিসেবে বয়সের দিক থেকে এটা সবচেয়ে প্রাধান্যমূলক একটি সামাজিক বয়স গোষ্ঠী হিসেবে বিবেচিত হবে। এবং এটা এক অর্থে বাংলাদেশের ভবিষ্যতের যেই বাংলাদেশের কথা আমরা চিন্তা করি তার কারিগর, তার রূপকার এবং একই সাথে তার অবদানের
ফলভোগী হিসেবেই আসবে। সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমাদের লক্ষ্য করা। আরেকটা বিষয় আমি আপনাদের বলবো যে যুব সম্প্রদায়ের কথা যখন বলি আমরা, তখন কিন্তু মনে রাখতে হবে এই যুবকরা সবাই যুবক হলেও সবাই একরকম না। এদের ভিতরে সামাজিক বিভিন্ন বিভাজন আছে, এর ভিতরে ধনী গরিব আছে, এর ভিতরে একদিকে যেমন খুবই উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন, অন্যরকম ভাবে নির্মাণ শ্রমিকও আছেন, দিন মজুররাও আছেন। এদের ভিতরে যেমন আমাদের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠরা আছেন, একই রকম ভাবে ধর্মীয় এবং নৃতাত্ত্বিক সংখ্যালঘুরাও এটার ভিতরে আছেন। এদের ভিতরে নারী আছে, পুরুষ আছে, এটার ভিতরে শারীরিক ভাবে অসুবিধাগ্রস্ত মানুষগুলো আছে। এই সবার যে বিভাজন, অর্থাৎ আমরা যুব সম্প্রদায়কে একটি অখণ্ড সত্তা হিসেবে দেখি না, আমরা যুব সমাজকে একটি বিভাজিত সমস্যা দেখি। কারণ আমার এসডিজির মূল বক্তব্যটা হলো, স্পৃহাটা হলো, কাউকে পিছনে রাখা যাবে না। সেহেতু যুব সম্প্রদায়কেও, যুব সম্প্রদায়ের ভিতরেও সবচেয়ে যারা পিছিয়ে আছে, আমরা তাদেরকে সামনে নিয়ে আসার কথাই কিন্তু সবচেয়ে বেশি বলি। বাংলাদেশের যুব সম্প্রদায়ের সমস্যা বহুবিধ। এখানে শিক্ষার সমস্যা আছে, গুণমান সম্পন্ন শিক্ষার সমস্যা আছে, আমাদের এখানে স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যা আছে, বিশেষ করে বয়ঃসন্ধি এবং একই রকম ভাবে প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে আমাদের গুরুত্ব দিয়ে দেখার বিষয় রয়েছে। আমাদের দেশের ভিতরে মাদকাসক্তি রয়েছে, আমাদের দেশের ভিতরে জঙ্গি প্রবণতাও রয়েছে এই যুব সমাজের ভিতরে। এবং সাম্প্রতিক কালে আপনারা দেখেছেন বাংলাদেশের যুব সমাজ তার স্বাধীন কণ্ঠস্বর নিয়েও আরো অনেক বিষয়কে সামনে নিয়ে এসেছে। তাদের কণ্ঠ থেকে আপনারা শুনেছেন ব্যক্তি খাতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে ভ্যাটের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, তারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করে, তারা নিরাপদ সড়কের জন্য, নিরাপদ বাংলাদেশের জন্য আন্দোলন করে। সেহেতু একটা বাংলাদেশের ভিতরে একটা স্ব-অর্জিত যুব কণ্ঠস্বর কিন্তু ক্রমান্বয়ে প্রকাশিত হচ্ছে। আমাদের এই প্ল্যাটফর্মের দায়িত্ব হলো তাদেরকে কিছু সমর্থন দেওয়া এবং সেইটার জায়গাটুকু আরেকটু সৃষ্টি করে দেওয়া। আরেকটা কথা বলে আমি শেষ করবো, সেটা হলো নির্বাচন আসন্ন প্রায়। এই নির্বাচনে, গত নির্বাচনের থেকে এই নির্বাচনের ভিতরে আরো তরুণ সমাজ থেকে 1.5 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। এবং যদি আপনি তার আগের নির্বাচনের অতৃপ্ত ভোটারদের কথা স্মরণ করেন, তাহলে আরো 1.5 কোটি ভোটার আছে, অর্থাৎ 3 কোটি ভোটার। মোট ভোটারের সংখ্যা হলো 10.5 কোটি। তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে এর ভিতরে প্রায় 30% ভোটার আগামী যে নির্বাচন হতে যাচ্ছে তার হলো যুব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাদের কথা শুনবো না তো কার কথা শুনবো? তাদের দিয়ে আমরা যদি কাজ করাবো না তো কাকে দিয়ে কাজ করাবো? এই কথাগুলোকে জোর দিয়ে বলার জন্য আমাদের এই প্ল্যাটফর্মের এই উদ্যোগ। আপনারা ভাবছেন এত বড় যুব সমাজের পক্ষে বলছি, আমি এর মতো একটা অযুব মানুষ। আমি অবশ্য যৌবন যুবকত্ব তো আমি হৃদয়ের ভিতরে দেখি, বয়সের হিসাবে দেখি না হয়তো। তো এটা আমাদের অনেকের জন্যই সত্য। তারপরেও আমার মনে হয় তাদের কথা সরাসরি শুনলে পরে ভালো। আমরা প্রথাগত প্রেস ব্রিফিং এর মতো এটা সাজাইনি। আপনারা দেখবেন যে আমাদের যারা সহযোগী প্রতিষ্ঠান আছে তারা এখানে একে একে আপনাদের সামনে তুলে ধরবে এবং আমরা সম্মেলনকে কেন্দ্র করে, আমাদের ফাতেমা ইউসুফ বলছিলেন আমরা গতানুগতিক ভাবে করছি না, তো সেইগুলোকে আপনাদের সামনে তুলে ধরবেন এবং শেষে আমার অন্যান্য সহকর্মীরা যারা আছেন এখানে সামনেও আছেন, মঞ্চে আছেন, তারাও হয়তো 2 কথা বলতে পারেন। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর তারাই দেবেন, আমি না। তো আমি শুরু করার জন্য ডাকছি, বাংলাদেশে যুব সংগঠন করার ক্ষেত্রে জাগো ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো আমি জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান করবি রাকসানকে আমি সংক্ষেপে কিছু বলার জন্য ডাকছি। করবি আসেন এবং সবাই একটু সংক্ষেপে জায়গা মতো বললে পরে আমরা খুব খুশি হব। আপনারা আজকে সকালে এসছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মূল কাজ শুরু করছি। করবি আসুন। থ্যাংক ইউ। আসসালামু দাদা, সবাইকে আসসালামু আলাইকুম। দাদার মতো একটা মানুষের পরে আসলে কথা বলা খুব চ্যালেঞ্জ, তারপর আমি চেষ্টা করব। মূলত আমি সবাইকে আসলে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু ধন্যবাদটা আসলে মিডিয়া ব্রিফিং এ আসার জন্য না, এই কস্টের মধ্যে আসলে আসার জন্য।
আমরা জাগো ফাউন্ডেশন থেকে লাস্ট 11 বছর ধরে কিন্তু এরকম একটা জিনিস নিয়ে মুভমেন্ট করে যাচ্ছি যে কিভাবে করে আসলে ইউথদেরকে ইনক্লুড করা যায়। বাট আজকে যখন জানতে পারলাম যে এত বড় বড় অর্গানাইজেশনরা আসলে এটার মধ্যে পার্টিসিপেট করছে, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে হয়তোবা এই আমাদের যে কাজটা ইউথদেরকে আসলে সামনে তুলে আনা, এটা হয়তোবা কাজে লাগবে। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 40% মতো হচ্ছে কি আমাদের ইউথ, এবং একটা জাতিকে আসলে যদি আমরা ভালো করতে চাই তাহলে এত বড় একটা পার্সেন্টেজকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, 11 বছর আগে আমার ইচ্ছে ছিল যে বাচ্চাদেরকে পড়াবো, এটা আমার কজ ছিল। সেখান থেকে যখন জয়েন করলাম, প্রথমে হচ্ছে গিয়ে বাবা মার কাছ থেকে ধাক্কা, তারপরে হচ্ছে গিয়ে বড় বড় যারা এনজিও আছে, আপনারা যদি মাইন্ড না করে তারপরে বলবো, সেখান থেকে ধাক্কা, এরপরে হচ্ছে গভর্নমেন্ট থেকে। তো সব জায়গা থেকে কেন বয়সের জন্য, কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে সিচুয়েশনটা ডিফারেন্ট। ইউথরা কিন্তু আসতে চাচ্ছে এবং আমরাও কিন্তু ওদেরকে ইনক্লুড করতে যাচ্ছি। প্রবলেম হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু ইউথদের কাছ থেকে শুনি, কিন্তু শুনে ইউথদের ট্রাস্টটা যেখানে হারিয়ে যায়, সেই কাজগুলো কিন্তু আসলে আমরা ফলো আপ করি না। মিনিং, আবারও বলছি যে যেহেতু আমি ইউথকে রিপ্রেজেন্ট করছি, আমাদের এই রুমেও কিন্তু ইউথ কম, আমাদের কিন্তু আরো ইউথকে আনতে হবে, ওদের কথাগুলো শুনতে হবে, এবং শুনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এই ট্রাস্টটা বিল্ড করার জন্য ওদেরকে ফলো আপ গুলা দিতে হবে। সো আমরা যদি এই 40%কে হিসাব করি, বাই 2030 এটা হয়ে যাবে 70%-এ। আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে আমরা যদি এই ইউথদেরকে এখন ঠিক না করি, সেই ক্ষেত্রে ব্রাজিলের মতো হয়তো একটা দেশ যেখানে ড্রাগস এবং ইউথরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর না হলে সাউথ আফ্রিকা যেভাবে করে স্কিলস ডেভেলপমেন্ট থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফোকাস করে কিন্তু পুরো দেশটাকে চেঞ্জ করে ফেলেছে। সো আমি আশা করব যে এর পরের বার ইনশাল্লাহ আরো ইউথের পার্টিসিপেশন থাকবে, এবং পার্টিসিপেশন বলতে শুধু টেবিলের ওই সাইডে না, আমরা চাই তারা লিডিং পজিশনে যায়। যদিও আমাদের এই কনফারেন্সের মধ্যে কিন্তু আমরা সবাই এখানে সে দিচ্ছি আমাদের যে কে কি করতে চায়, বাট ফেস হিসাবেও জানি আমরা ইনশাল্লাহ এর পরের বার ইউথদেরকে পাই। সো এই বলবো, আশা করব যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে হয়তো বা ইউথদেরকে আরো প্রমোট করা হবে, ওদের কথা শোনা হবে, ওদের ট্রাস্টটা বিল্ড করা হবে, এবং ওই ফলো আপ গুলো জানি আমরা জানতে পারি। থ্যাংক ইউ। করবি, প্ল্যাটফর্ম তো আপনারও, আপনি করবেন। এবং যে বিষয়টি বড় করে আসছে সেটা হলো যে আজকাল হয়তো আমরা কথা মানে শুনি, কিন্তু যেটা বলে সেটা হয়তো আমরা কাজের ভিতরে প্রয়োগ করি না। আমি এরপর ডাকছি ফাল্গুনী ত্রিপুরাকে, ও সমন্বয়ক কাপেং ফাউন্ডেশন। ফাল্গুনী, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। ফাল্গুনির পর বলবেন অনিকা ইসলাম লিপি। সবাইকে খুলুমকা, নমস্কার, শুভ সকাল। আমার বেশি হাততালি পাওয়া উচিত, কারণ আমি সবার আগে 8:45-এর দিকে এসে পৌঁছেছি। ধন্যবাদ। আমি 2 মিনিটের মধ্যে যতটুকু পারি বলছি। আদিবাসী তরুণ সমাজ নিয়ে কিছু কথা বলবো। আমাদের কিছু কাজ হয়েছে এবং আমার কিছু কাজের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো শেয়ার করছি। আমাদের সরকারি চাকুরির কথা আমি পরে আসছি। ফাল্গুনী, আপনি কিন্তু সময় 2 থেকে 3 মিনিট পাবেন। যুব সম্রাটের কথা বলুন, প্রাতিষ্ঠানের কাজের চেয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি শুধু পলিসিতে তাইলে কিছু কথা বলছি। সেটা হচ্ছে ইউথ পলিসিতে আইপি ইউথদের কথা ইনক্লুড করলে ভালো হয়। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসিতে আদিবাসী তরুণদের কিছু কথা বলা হয়েছে। এই জন্য এই পলিসিকে সাধুবাদ জানাই। আপনারা দেখেছেন যে তরুণরা বেশ কিছু কাজ, স্যার নিজেই বলেছেন যে 71-এর পরে যাদের জন্ম হয়েছে তাদের 80%, আমার জন্ম 80-র পরে, 70-এর পরে 80% যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে আমিও একজন। আর
আমি আসলে কথাগুলো একটু গুলাই ফেলতেছি, কারণ আমাকে এত দ্রুত ডাকা হবে আমি ভাবতে পারি নাই। আর হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি এখনো মনে করি যে পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের আদিবাসী তরুণদের যে শিক্ষার যে ব্যবস্থা, ভাষাগত যে সমস্যা, সেই সব চিন্তা করলে আমি এখনো মনে করি তার প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি। যে 80% তরুণদের কথা বলা হয়েছে, সেখানে কিছু জিনিস আমি বলবো যে তরুণদের জন্য কিছু প্রোঅ্যাক্টিভ কাজ করা দরকার। আর যেমন ধরেন লোনের ব্যাপারে, আর হচ্ছে তাদেরকে যথেষ্ট পরিমাণ ট্রেনিং দেয়া। তারপর আপনারা গ্রামাঞ্চলে অনেকেই, আমাদের তরুণ অনেকেই আছেন যারা কৃষি কাজের সাথে যুক্ত, কিন্তু রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে তারা কিন্তু বাজারের সাথে এটা সম্পৃক্ততা তাদের নেই। এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমাদের বিশাল অংশ এখনো আদিবাসী তরুণরা এখনো বেকার সমস্যার মধ্যে রয়েছে। তার মধ্যে যারা আছেন তারাও, হ্যাঁ, আমাদের মধ্যেও মাদক সমস্যায় জর্জরিত। যদি আমরা তাদেরকে আগামী 10-15-র মধ্যে তাদেরকে যদি অ্যাক্টিভ করতে চাই, এসডিজির মাধ্যমে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে তাদের জন্য আমাদের কিছু কাজ প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। যেহেতু এখানে সময় খুব কম, তাই আমি আর কিছু বলছি না। ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি বলেছেন, এবং মূল আলোচনাগুলো আমরা কনফারেন্সের দিনও করবো আর কি, এই বিষয়গুলি এবং অন্যান্য আলোচনা। আপনি যদি, যেহেতু আজকে প্রেস ব্রিফিং অন্যান্য টাইট আমরা একটু আজকে এখানেই শেষ করবো। আমি যেই কথাটা আপনার কাছ থেকে নিলাম আর কি, আমি যেটা নিলাম সেটা হলো যে আদিবাসী সম্প্রদায়ের ভিতরে যারা যুব আছেন তাদের সংকটটা আরো অন্যান্যদের চেয়ে অনেক বেশি, এবং তাদের জন্য বিশেষ মনোযোগের দাবি রাখে কর্মসংস্থান একটা, এবং একই সাথে তাদের নিঃসন্দেহে ভূমির সমস্যা রয়েছে, এবং অন্যান্য অর্থায়ন এবং মাদকাসক্তির ব্যাপারটি আপনি উল্লেখ করেছেন। সেটার জন্য আজকে যদি এইখানে ছেড়ে দেন তাহলে ভালো হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এরপরে ডাকবো অনিকা ইসলাম লিপি, উনি সহকারী পরিচালক সেন্টার ফর ডিসেবিলিটিস অ্যান্ড ডেভেলপমেন্ট, CCDD থেকে উনি বলবেন। ওনাকে আমি মঞ্চে ওঠার জন্য বলছি না, উনি নিচে থেকে বলবেন, আপনারা শুনবেন। ধন্যবাদ স্যার। শুধু একটা ছোট্ট কারেকশন, আমার নাম আনিকা রহমান লিপি। আমরা আসলে, আমি যেই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি, তাদের কথা যদি 3টা শব্দ দিয়ে বলি তাহলে মনে হয় বলা যায় যে তারা প্রান্তিক অবস্থায় আছে, তাদের কণ্ঠস্বর কোথাও নেই, কেউ শুনতে পারে না, এবং তারা ভীষণভাবেই ক্ষমতাহীনতার মধ্যে আছে। তো এই প্ল্যাটফর্মে আমার মনে হয় সম্মেলনে যদি প্রতিবন্ধী যুব সমাজদেরকে আমরা ইফেক্টিভলি অংশগ্রহণ করাতে পারি, তাহলে তাদের প্রান্তিকতার যে অবস্থাটা আছে সেটাও যেমন আমরা জানতে পারবো, তেমনি তাদের যে একটা কণ্ঠ আছে এবং সেটাও যে তারা খুব ভালোভাবে তুলে ধরতে পারে অন্য 10 জনের সামনে, সেটাকেও আমরা মনে হয় সেই দিন শোকেস করতে পারবো। এবং সেই সাথে তাদের যেই ক্ষমতায়নের যে ছোট ছোট কাজগুলো আছে তার যে কিছুটা হলেও প্রতিফলন ঘটছে, এবং সেখানে প্রতিবন্ধী যুব সমাজরা যে এই দেশের উন্নয়নে অবদান রাখছে, সেগুলো আমার মনে হয় সেদিন তুলে ধরতে পারবো। তো আমার সম্মেলনে আসলে এটাই আশা। প্রতিবন্ধী মানুষদের জনগোষ্ঠীর পুরো চিত্র নিয়ে কথা বলতে গেলে আসলে 2 মিনিট যথেষ্ট না, কিন্তু আমি আশা করছি যে সম্মেলনে আমরা আরো ব্যাপকভাবে সেটা নিয়ে কথা বলতে পারবো, আলোচনা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। লিপিকে আপনাদের সকলের পক্ষে ধন্যবাদ। আপনারা জানেন যে এই যারা শারীরিক বা অন্যান্যভাবে অসুবিধাগ্রস্ত মানুষ আছেন তাদের অনেকগুলোর প্রতিষ্ঠানে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত, এবং আমরা বারবার যে বলছি, আমরা যে বিভাজিত দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি, সেখানে আদিবাসীদের কথাও যেমন থাকবে, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত মানুষদের জন্য এটা থাকবে, একই রকম ভাবে আমরা অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর কথাও চিন্তা করছি। তো আমি এখন বনানী বিশ্বাসকে বলার জন্য বলছি, উনি সাধারণ সম্পাদক অভিযান দলিত সম্প্রদায়কে নিয়ে কাজ করে। বনানী আসেন। শুভেচ্ছা সবাইকে। আমি আর কিছু বলবো না, যেহেতু সময় মাত্র 2 মিনিট, 2 মিনিট পরে আমাকে
করে দেবেন। আসলে আমাদের বাংলাদেশে আমরা মনে করি যে দলিত সম্প্রদায় হচ্ছে 1 কোটিরও অধিক দলিত সম্প্রদায় বসবাস করে, এবং এই 1 কোটির মধ্যে যুব সম্প্রদায় কতগুলো আছে এটা আপনারা হিসাব করে বের করে দেখেন। কিন্তু আমরা কাজ করতে গিয়ে যে জিনিসটা ভাবি, যে দেখি যে সমস্যার সম্মুখীন হই, যেটা সরকার কখনো আমাদের দলিত বলছে, কখনো হরিজন বলছে, কখনো তফসিলি বলছে, কখনো পিছিয়ে পড়া বলছে। তা যে দামেই আপনারা না তোমরা দলিত না, তোমরা এটা না, এরকম এরকম বলে। যাই হোক, আমাদের অবস্থা হলো এরকম যে কি নামে ডেকে বলবো তোমাকে, এরকম একটা অবস্থা। কিন্তু যে নামেই ডাকুক না কেন, আমরা নিজেদের ইন্টারন্যাশনালি ন্যাশনালি দলিত বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং দলিত বললে একটা প্ল্যাটফর্মে আসা যায়। যাই হোক, আমাদের চ্যালেঞ্জের তো কোনো পরিসীমা নাই, কিন্তু আমাদের প্রধান যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো বলছি যে শিক্ষাক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ, অন্যান্য সম্প্রদায়ের থেকে আমাদের অনেক আগায় আসতে অনেক ধরনের অসুবিধা হয়। শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, কর্মক্ষেত্রে তো আছেই, তারপরে কর্ম যদিও একটা পাই, তারপরে কর্মক্ষেত্রেও আমাদের নানা রকম, কর্মসংস্থান তো পাই না, যদিও একটা পাই, তো কর্মক্ষেত্রেও নানা ধরনের সমস্যা আছে। আপনারা জানেন যে বাংলাদেশে দলিত সম্প্রদায়ের বেশিরভাগ সম্প্রদায় নানা রকম ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত, নানা রকম উদ্যোক্তা এরা আছে। কিন্তু উদ্যোক্তাদের যুগোপযোগে এই প্লাস্টিক শিল্পের বিপ্লবের ফলে আমাদের উদ্যোক্তারা, আমাদের শিল্প যে নিজস্ব শিল্প আছে, সেই শিল্প পিছিয়ে পড়ছে এবং আগাতে পারছে না। এখন প্রশিক্ষণের ফলে যদি আমাদের এই যুব সমাজকে যারা ছোট ছোট উদ্যোক্তা তৈরি করা যায়, তাহলে সব থেকে এসডিজি বাস্তবায়নের যে ভূমিকাটা আমরা রাখতে পারবো, সারাক্ষণ চাকরি দাও এটা না করে এটা আমরা করতে পারি। এবং সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে তারা এটা দেখবেন আপনারা। তারপরে দেখেন, বাংলাদেশে সংবাদ মিডিয়া যারা আছেন তারাও জানেন, যারা সবাই জানেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা কত মানে নিরাপত্তাহীনতা বা নানা ধরনের সমস্যায় আছেন। আর দলিতরা হলো সংখ্যালঘুদের মধ্যেও সংখ্যালঘু। তো এদের অবস্থা হলো এরা না পারে ইন্ডিয়ায় যেতে, না পারে বাংলাদেশে থাকতে, এটা মানে অন্যরকম অবস্থা। তো এই আর কিছু সমস্যা রেখেছে, সম্মেলনে বলবেন। জি স্যার, সম্মেলনে বলবেন কি? ও আচ্ছা, আচ্ছা, এই যে সমস্যাগুলো আছে আমাদের, এই সমস্যাগুলো আপনারা আমাদের এই যে সামনে সম্মেলনে যে বড় সম্মেলন হবে, এতে আমাদের দলিতদের চাওয়া হলো আমাদের সমস্যাগুলো তো সবাই কম বেশি জানে, কিন্তু জাতীয় পর্যায়ে এই আমাদের সমস্যাগুলো সামনে আসুক, এবং যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা আছেন এই এসডিজি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, তারা আমাদের সমস্যাগুলো গুরুত্ব সহকারে দেখবেন। অনেক ধন্যবাদ বনানী। আমি বুঝতে পারছি যে আপনি না, বাকিটা কনফারেন্সের জন্য একটা কথা বলবো আমি, 10 সেকেন্ড। হ্যাঁ, সেটা হলো আমাদেরও অনেকে বলে যে তোমরা কাজ করতে চাও না, এটা করতে চাও না। তো আমাদের এই কনফারেন্সের মাধ্যমে আর একটা উপকার হবে, আমাদের দলিতরা বুঝতে পারবে যে এই যে সুযোগগুলো আছে, এই সুযোগগুলো এবং আমাদের নাই করে যা যা আছে আমরা নিজেরা কাজে লাগাতে পারবো এবং এই করব। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আপনারা বনানীকে তালি না দিলেও নামবে না। আমি এই পর্যায়ের আমাদের জন্য শেষ বক্তা। আপনারা জানেন যে বাংলাদেশে আমরা প্রধানত বাংলাভাষী হলেও উর্দুভাষী কিছু ব্যক্তি আমাদের দেশেও আছেন। তো সেই সম্প্রদায়ের পক্ষ থেকে নাগরিক উদ্যোগের কাজল রেখাকে উর্দুভাষী সম্প্রদায়ের পক্ষ থেকে কথা বলার জন্য, তরুণদের পক্ষ থেকে বলার জন্য অনুরোধ করছি। আপনি বাংলায় বলবেন না উর্দুতে বলবেন? আপনাদের যেটা সুবিধা হয় মিশিয়ে বলেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমি আমার নামটা হিন্দিতে বলি আর কি उर्दूते बोली। मेरा नाम काजल रेखा है। मैं मोहम्मदपुर में रहती हूँ, जेनेवा कैंप से आई हूँ। उर्दू भाषी कम्युनिटी से मैं बिलोंग करती हूँ। এতটুকু এনাফ মেবি, আমি বাংলায় বলি ওয়ার্ডটুকু। যাই হোক, আমাদের উর্দুভাষী কমিউনিটির মধ্যে আমি হলাম নাগরিক উদ্যোগের সাথে জড়িতভাবে আমরা কাজ করছি প্যারালিগাল হিসেবে। অ্যাজ এ প্যারালিগাল উর্দুভাষী কমিউনিটির সাথে আমরা কাজ করছি। তো আমাদের উর্দুভাষীদের যে প্রবলেমটা হলো মেইনলি আমাদের নিজের পরিচয় নিয়ে।
কারণ কি আমরা উর্দু ভাষী, অনেক সময় দেখা যায় আমাদের আইডেন্টিটি নিয়ে আমাদের প্রবলেম হয়ে থাকে, যেটা হলো অনেক সময় দেখা গেল আমরা আমাদের আইডি কার্ড করলাম, আইডি কার্ডে যে আমাদের অ্যাড্রেসটা থাকে মেন অ্যাড্রেসটা নিয়ে প্রবলেম হয়। কারণ অ্যাড্রেসে আমাদের যদি ক্যাম্পের অ্যাড্রেস দেওয়া থাকে, আমরা যদি পাসপোর্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের খুব বেশি প্রবলেম হয়। কারণ কি ওনারা বলে যারা উর্দু ভাষী আছে, যারা ক্যাম্পে বসবাস করে তাদের জন্য পাসপোর্ট হবে না। সবচেয়ে বড় প্রবলেম আমাদের এইটা, কারণ আমরা বাংলাদেশি হয়েও বাংলাদেশে জন্ম নেওয়ার পরও আমরা কিন্তু আইডি কার্ড পেয়েছি জাস্ট ফর ভোট দেওয়ার জন্য। আর এখন আপাতত আমরা কোনো পাসপোর্ট করতে পারছি না, কারণ পাসপোর্ট অফিসে ডাইরেক্টলি বলা হয় যে আপনাদের পাসপোর্ট দেওয়া হবে না, কারণ আপনারা ক্যাম্পে বসবাস করেন, অ্যাজ উর্দু ভাষী কমিউনিটি থেকে আসছেন, এই কারণে। সো আমাদের এই প্রবলেমটা আছে, ডকুমেন্ট করতে আমাদের প্রবলেম হয়। তো আর শিক্ষার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে অনেক সময় আমরা আমাদের ঠিকানা আমাদের বার্থ সার্টিফিকেটে যদি থাকে যে আমরা ক্যাম্পে থাকি, তো ওনারা রিজেক্ট করে দেয়, ডিনাই করে দেয় যে ওনারা ভর্তি হতে পারবে না এই স্কুলে, ওনাদের অন্য স্কুলে আর কি ভর্তি হতে হয়, যে কোনো নিম্ন লেভেল। অনেক ধন্যবাদ আপনাকে। আর আরেকটু বলবো স্যার, যেটা চাকরির ক্ষেত্রে প্রবলেম হয়, আমাদের নর্মালি চাকরি খুব কম পাওয়া যায়। যেমন আমরা কিছু কিছু আছি যারা এনজিওতে কাজ করে থাকি, আর অনেকের ক্ষেত্রে হয় যে ওনারা বাইরে জব করতে গেলে ওনাদের অ্যাড্রেসের কারণে ওনাদের জবটাও ডিনাই করা হয়। সো থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ কাজল রেখা আপনাকে। তো আপনাদের কাছে আমরা এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে প্রথমে যে 5 জন এখানে প্রতিনিধি, যুব প্রতিনিধি বললেন, আপনারা দেখলেন সমাজের যুব সম্প্রদায় যে একটি অখণ্ড সত্তা না, এবং এর ভিতরে যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের সমস্যা এবং নিগ্রহের ভিতরে থাকে, তার একটা প্রকাশ আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে দিলাম। আপনারা সকলে আমাদের এই সহকর্মী 5 জনকে একটু করতালির মাধ্যমে ধন্যবাদ জানান। এখন আমরা অন্য কাজের দিকে আগাবো। আমি শুভ সাজ্জাদ মাহমুদ শুভ সিপিডিতে আমার সহকর্মী, তাকে আমরা এই কনফারেন্সকে ঘিরে কি কাজ করছি সেটাকে তুলে ধরার জন্য অনুরোধ করছি সংক্ষেপে, এবং বিভিন্ন কর্মকাণ্ড আমাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছেন, তারাও সেইখানে তাদের বক্তব্যগুলো এর পরে পরে আনবেন আর কি। হ্যাঁ, শুভ। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা মূলত এখানে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে এসেছি, সবাইকে জানাতে এসেছি আমাদের যে যুব সম্মেলনটি হচ্ছে যুব সম্মেলন 2018 বাংলাদেশ ও 2030 এজেন্ডা তারুণ্যের প্রত্যাশা। তো এই যে সম্মেলনটি আছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সম্মেলন থেকে আসলে বাংলাদেশের যুব সমাজের মাঝে এসডিজি কি এই বিষয়টি নিয়ে একটা সচেতনতা সৃষ্টি করা, এবং এসডিজি বাস্তবায়ন করতে হলে স্যার যেটা বলেছেন যে আগামী 10 বছর পরে বা 5 বছর পরে যুবকেরাই আসলে থাকবেন এই বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে। তাহলে এই বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে যুব সমাজের সম্পৃক্ততা বা ভূমিকা আসলে কি হতে পারে, এই সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেটি আসলে আমাদের আলোচনার মাধ্যমে সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং যোগাযোগ বৃদ্ধি করা, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা আশা করছি যে কৃষিবিদ মিলনায়তনে আমরা প্রায় 1500 যুব প্রতিনিধির একটা সমাগম হবে, এবং এই প্রক্রিয়াতে আমরা আসলে নারী পুরুষের একটা সমতা রাখার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে ঢাকার বাইরে থেকেও প্রায় 40% মানুষ যেন এখানে অংশগ্রহণ করতে পারে, এবং আমরা আশা করছি যে বৈচিত্র্য এবং বিভিন্ন অংশগুলো যেগুলো আছে সেখান থেকে 10 থেকে 15% একটা অংশগ্রহণ নিশ্চয়তা যেন এখানে থাকে। এই বিভিন্ন প্রক্রিয়া দিয়ে আমরা এখন পর্যন্ত এগিয়ে গিয়েছি, এবং এই সম্মেলনের সবচেয়ে বড় অংশটি হচ্ছে প্ল্যাটফর্মের সাহস এবং শক্তির জায়গাটি হচ্ছে প্ল্যাটফর্মে যে পার্টনাররা আছেন। আমাদের এই পার্টনাররাই আসলে আমাদেরকে আজকে পর্যন্ত গত 3 থেকে 4 মাস ধরে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই সম্মেলনের একটা আকৃতি আমাদেরকে আসলে দান করেছেন। আমরা গত 3 থেকে 4 মাস ধরে পার্টনারদের সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের কাজ করে এসেছি, এবং সেই সাথে তাদের সাথে আলোচনার ভিত্তিতে সম্মেলনের একটি কাঠামো আমরা দাঁড় করানোর চেষ্টা করছি। আমরা যদি একটু দেখি, আমরা মোটামুটি যেই অংশটি এখানে যাচ্ছে সম্মেলনের জন্য, আমি আপনাদেরকে বলছি মূলত আমাদের সম্মেলনের আগে আমরা কিছু প্রি কনফারেন্স অ্যাক্টিভিটি ঠিক করেছি। যে সম্মেলনের পূর্বে, সম্মেলনের আগে 3 থেকে 4 মাস ধরে এই কাজগুলো চলে এসছে, এবং এই কাজগুলো থেকে আমাদের কিছু দায়িত্ব আমরা আমাদের পার্টনারদের সাথে আলোচনার মাধ্যমে ভাগ করা হয়েছে। মূলত এই সম্মেলন থেকে আমাদের 7টি মৌলিক উপকরণ এই সম্মেলন থেকে আসবে, কারণ আমাদের পার্টনারদের থেকে আমাদের একটি মূল বক্তব্য ছিল, বাংলাদেশে অনেকগুলো সম্মেলন হয়েছে এরকম, এই সম্মেলন নতুন কি আসলে আমাদের কি দিতে যাচ্ছে, এবং এই সম্মেলন থেকে যদি আমরা ফলো আপ করতে যাই, যেটি কার্ভি ভাই বলেছিলেন যে যুবকদের সাথে অনেক আলোচনা করা হয়, পরে কোনো ফলো আপ হয় না, তাহলে
সম্মেলনের পূর্বে, সম্মেলনের সময় এবং সম্মেলনের পরে কোন কোন কাজগুলো নিয়ে আমরা আসলে আগাতে পারি এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাজগুলো করেছি। আমি যে 7টি অংশ আপনাদেরকে বলছি, আপনাদের কাছে যদি আমরা একটা কনসেপ্ট নোট দিয়েছি, সেই কনসেপ্ট নোটের শেষের যেই 2টো পৃষ্ঠা আছে সেখানে আমাদের অ্যাকশন প্ল্যানগুলো বলা আছে। তো মূলত একটি থাকবে আমরা বাংলাদেশের যুব সম্প্রদায় নিয়ে যে সকল সংগঠন কাজ করছে তাদের একটি ম্যাপিং করতে চাই, তাদের একটি জরিপ করতে চাই, আসলে কে কোথায় বাংলাদেশের কোন জেলাতে কি নিয়ে কাজ করছে। জাগো কাজ করছে, বিওএলসি কাজ করছে, অন্য অর্গানাইজেশন অনেকেই কাজ করছে, কিন্তু কে কি নিয়ে কাজ করছে, সরকারের কোন অংশ নিয়ে কাজ বেশি হচ্ছে, কোন অংশ নিয়ে কাজ কম হচ্ছে, এরকম একটা জরিপ আমরা আসলে সম্পাদন করছি। এই জরিপটি সম্পাদনের জন্য আমাদের সাথে সহায়তা করছে অক্সফাম বাংলাদেশ। এরপরে আমরা একটি যুবকদের উপর কার্যক্রমের উপর ভিত্তি করে কি পরিমাণ তথ্য এই আমাদের দেশে আছে এই সম্প্রদায়ের উপরে কি কাজ বলেন, কারণ এরপরে তো আমার সহযোগীরা আরো বিস্তারিত বিষয়গুলোর উপর বলবে, তো আপনি শুধু শিরোনামগুলো বলে যান। ওকে স্যার, আমরা একটি লাইব্রেরি অন করতে যাচ্ছি। এই লাইব্রেরিতে আমাদের যে কার্যক্রমগুলো আছে যুব সম্প্রদায়ের সেইগুলো ওখানে সন্নিবদ্ধ থাকবে। এই লাইব্রেরিটি কাজ নিয়ে আমাদের সহযোগিতা করছে ডিনেট এবং সিডিডি। আমরা যুব সম্প্রদায়ের উপর বিভিন্ন তথ্যের উপর একটি বিবরণী তৈরি করছি। এই বিবরণী তৈরির কাজটি করছে মানুষের জন্য ফাউন্ডেশন। সিপিডি একটি রিসার্চ কন্ডাক্ট করছে যুব সম্প্রদায়ের যেই ইয়েগুলো আছে, কর্মসংস্থানের ক্ষেত্রে যেই বাধাগুলো আছে বা কিরকম প্রকৃতি আছে এটি নিয়ে আসলে সিপিডি একটি রিসার্চ কন্ডাক্ট করছে। আমরা একটি প্রত্যেকটি পার্টনারের কাছ থেকে আমরা 21টি থিম পেয়েছি। এই থিমগুলো নিয়ে যুব সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত 21টি থিমের ভিত্তিতে আমরা পলিসি ব্রিফ প্রিপেয়ার করছি। এই পলিসি ব্রিফটি প্রিপারেশনের জন্য, কোঅর্ডিনেশনের জন্য কাজ করছে টিআইবি এবং ক্যাম্পে। আমরা বাংলাদেশে বিগত নির্বাচনের ইশতেহারে যুব সম্প্রদায়ের জন্য কোন কোন এজেন্ডাগুলো ছিল এবং সেই এজেন্ডাগুলো বাস্তবায়নের গতি প্রকৃতি কি হয়েছে একটি নিয়ে একটি পর্যবেক্ষণ থাকছে। এই পর্যবেক্ষণটি জন্য কাজ করছে অ্যাকশন এইড এবং ব্রতি। এছাড়া আমরা যুব সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারি যে সকল কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এই কার্যক্রমগুলো কতদূর কি হয়েছে এবং সেই কার্যক্রমগুলোর লিস্ট কি এটি নিয়ে কাজ করছে ব্র্যাক। এবং যাবতীয় এই কার্যক্রমগুলো তত্ত্বাবধানে আছে প্ল্যাটফর্মের সেক্রেটারিয়েট। এবং আমাদের অন্য যেই বড় অংশটি বলার সেটি হচ্ছে এই কার্যক্রমগুলো করতে গিয়ে আমাদেরকে আসলে নেটওয়ার্কিং এর মাধ্যমে যেতে হয়েছে, বিভিন্ন সাংগঠনিক সম্পর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা পার্টনারদের মাধ্যমে ঢাকার এবং বিভিন্ন জায়গাতে মিটিং করছি। আমরা সরকারের সাথে অ্যাডভোকেসি মিটিং কন্ডাক্ট করেছি, আমরা যুব মন্ত্রণালয়ের সাথে মিটিং করে তাদেরকে জানিয়েছি এবং যুব মন্ত্রণালয় থেকে ডেপুটি সেক্রেটারি পর্যায় থেকে আমাদের সম্মেলনের সাথে কোঅর্ডিনেশনের জন্য একজনকে দায়িত্ব ঠিক করে দেওয়া হয়েছে। আমরা এসডিজি প্রিন্সিপাল কোঅর্ডিনেটর যিনি আছেন তার সাথে তাকে আমরা ডিব্রিফ করেছি এবং তিনিও এই সম্মেলনের সাথে যে আপডেটগুলো হচ্ছেন তিনি আমাদের কাছ থেকে একটি খোঁজ নিচ্ছেন। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে আমরা এই যুব সম্প্রদায়ের কাছ থেকে জানতে চাচ্ছি, স্যার যেটি বলেছেন, আমরা হয়তোবা অভিজ্ঞতার রঙে যদি আমাদের চেহারায় পরিবর্তন আসে তাদের কাছ থেকে সম্মেলনের আকৃতি নির্ধারণ করার চেয়ে যুবকরা আসলে কি ভাবছে তাদের কাছ থেকে আমরা জানতে চাই তাদের প্রাধিকারগুলো কি কি, তাদের প্রত্যাশাগুলো কি কি। এই প্রত্যাশাগুলো নির্ধারণের জন্য আমরা এই আগামী 5 তারিখে আমরা একটি কনসালটেশন ওয়ার্কশপ করছি। এই ওয়ার্কশপ থেকে আমরা যুবকদের কাছ থেকে শুনতে চাচ্ছি তাদের প্রত্যাশাগুলো কি কি। এই প্রত্যাশাগুলোর ভিত্তিতে আসলে আমরা সম্মেলনের একটি আকৃতি প্রদান করতে যাচ্ছি। এবং সবশেষে আমরা যেটা বলতে যাচ্ছি, আমাদের বিভিন্ন বিতর্ক কম্পিটিশন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফটোগ্রাফি কম্পিটিশন এবং ফিল্ম কম্পিটিশন চলছে এবং যেগুলো উদ্বোধন আমাদের আজকে এখান থেকে হয়ে যাবে। এবং সম্মেলনের জন্য আমাদের যে যাবতীয় যেই কমিউনিকেশন অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো আমরা পার্টনারদের মাধ্যমে গ্রুপ ভিত্তিক ভাবে কাজ করছি। আমাদের সম্মেলনের পূর্বে সোশ্যাল মিডিয়া ভিত্তিক যে কার্যক্রমগুলো আছে এগুলোর জন্য আমাদের বিওএলসি কোঅর্ডিনেশনের দায়িত্ব নিয়েছে, সেখানে আরো 10 থেকে 12 জন পার্টনার অন্তর্ভুক্ত হয়েছে। এবং সম্মেলনের দিন যেই কমিউনিকেশন গুলো হবে সেই কমিউনিকেশন অ্যাক্টিভিটি কোঅর্ডিনেশনের জন্য অক্সফাম দায়িত্ব নিয়েছে এবং সেই সাথে আমাদের সেখানে আরো 10 থেকে 12 জন পার্টনার সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। এবং এই কমিউনিকেশন অ্যাক্টিভিটি গুলো একটা প্ল্যান আমাদের যে কনসেপ্ট নোটটি আমরা শেয়ার করেছি সেখানে আছে। এখন যদি আমরা বলতে চাই মূলত সম্মেলনের দিন আমাদের যেই কাজগুলো থাকছে, আমরা মূলত ইউথ র্যালি দিয়ে সম্মেলনের আগের দিন সেটি শুরু করতে যাচ্ছি। সম্মেলনে সেটা আসলে আগে দিন আমাদের সেই র্যালিটি হয়ে যাবে। সম্মেলনের দিন আমাদের যে যুব র্যালি কি হেঁটে হবে না সাইকেলে হবে না স্যার সেটি এখনো স্যার আমাদের প্ল্যানের মধ্যে আছে। আমরা আশা করছি সাইকেল এবং ম্যারাথন দুটি আসলে আয়োজন করতে, যদি সেই সময় নিরাপত্তাগত কোনো সমস্যা না থাকে আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। এবং এরপরে মূলত আমাদের একটি যুবদের কর্মসংস্থান নিয়ে যে গবেষণাটি হচ্ছে সেটির উপস্থাপনার মাধ্যমে সম্মেলনটি শুরু হবে। এবং এরপরে আমাদের যুব
সম্প্রদায় নিয়ে যেই কাজগুলো বেসরকারি সংগঠনগুলো করছে তাদের একটি প্রদর্শনী থাকবে, এবং আমরা যে পলিসি ব্রিফগুলো বললাম সেগুলোর মাধ্যমে এবং যে টপিকগুলো আমাদের কাছ থেকে প্রায়োরিটাইজ করা হবে সেই টপিকগুলো নিয়ে বিভিন্ন প্যারালাল সেশনগুলো থাকবে। এবং সব শেষে দিন শেষে আমরা সারা দিন ব্যাপী একটি যুব ঘোষণাপত্র অ্যাপ্রুভ করতে চাই সকলের উপস্থিতিতে, যেই যুবক ঘোষণাপত্র আগামী দিনে ধরবে, যে আগামী দিনের মূল চাবিকাঠি হবে এই ঘোষণাপত্র থেকে যুবকের আসলে কি দেখতে চেয়েছিল আগামী 10 বছরের বা আগামী 15 বছরের বাংলাদেশে এজিজি বাস্তবায়ন করতে হলে তাদের কোন কোন প্রত্যাশাগুলো বাস্তবায়িত হওয়া উচিত। এবং আমরা আশা করছি তারুণের বৈচিত্র্যপূর্ণ একটি কালচারাল ইভেন্টের মাধ্যমে সম্মেলনটি শেষ হবে। ধন্যবাদ স্যারকে। স্যার ফলো আপ আছে, কনফারেন্সের পরে আমাদের একটি ফলো আপ মেকানিজম প্ল্যান আমরা অলরেডি পার্টনারদের সাথে শেয়ার করেছি, এবং সেই ফলো আপ প্ল্যানের মধ্যে আমাদের থাকছে পার্টনারদের সাথেই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে যেই আউটকামগুলো আমাদের সম্মেলন থেকে বের হয়ে আসছে সেগুলো নিয়ে অ্যাডভোকেসি টাউন হল মিটিং করা, এবং এইগুলো নিয়ে অ্যাডভোকেসি লেভেল পর্যায়ে যুবকদের মধ্যে আসলে জানানো যে সম্মেলনে আসলে কি ধরনের বক্তব্য হয়েছিল, তারা এখন এটা নিয়ে কতদূর এগিয়েছে এবং তাদের কাজের ধরনগুলো আসলে কি হচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আমার মনে হয় যে আপনারা শুনলেন শুভর কাছ থেকে যে বিস্তারিতভাবে যে একটি বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি আমরা নিয়েছি, এবং এই বৈচিত্র্যপূর্ণ কর্মসূচিটা শুধু ওই এর আগে থেকে গত কয়েক মাস যাবত আমরা বিভিন্ন প্রস্তুতিমূলক কাজকর্ম, এবং সেটা শুধু ঢাকা না, ঢাকার বাইরে বিভিন্ন জেলা এবং বিভাগীয় প্রধান শহরে এগুলি অনুষ্ঠিত হচ্ছে, এবং সেগুলি বিভিন্ন আমাদের যে সহকর্মীবৃন্দরা আছেন, পার্টনাররা আছেন, তারা নেতৃত্বমূলক ভূমিকায় নিয়ে সেগুলিকে বাস্তবায়ন করছেন। সেহেতু খুবই সেই অর্থে ডিসেন্ট্রালাইজ মানে বিকেন্দ্রায়িত ভাবে আমরা সহযোগিতার একটা অ্যালায়েন্সের ভিত্তিতে এই কাজগুলো করছি। তো আপনারা শুনেছেন যে নতুন বিভিন্ন জিনিস আমরা এখানে করছি, তো সেইটার কিছু স্বাদ আপনাদের পেতে হলে যারা এগুলিকে নেতৃত্ব দিচ্ছেন তাদের মুখে থেকে শোনাই ভালো। তো সেই জন্য আমি প্রথমে আপনি শুনেছেন যুব সংগঠনগুলোর সাথে যারা যুব সম্প্রদায় নিয়ে যে কাজ করেন যারা, তাদের সম্বন্ধে কোনো তথ্য ভান্ডার নেই। আমরা বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান যারা যুব সম্প্রদায় নিয়ে কাজ করেন সেরকম একটি তথ্য ভান্ডার তৈরি করার চেষ্টা করছি, এবং সেটা সংগঠনগুলোর উপর জরিপ করানো হচ্ছে, যেটা ইংরেজিতে ম্যাপিং বলেন। নেতৃত্ব দিচ্ছেন অক্সফ্যামের থেকে। তো আমি অক্সফ্যামের ডক্টর খালিদ হোসেনকে সংক্ষেপে এই কাজটা সম্বন্ধে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর খালিদ হোসেন, ম্যানেজার অক্সফ্যাম বাংলাদেশ। এরপরে বলবেন ডিনেটার থেকে যেটা আমরা শুনলাম যে এই মুহূর্তে আমরা জানি যে আমরা অনেকেই যুব সংগঠনকে নিয়ে কাজ করছে এবং যুবদের নিয়ে কাজ করছে বিভিন্ন জায়গায়, কিন্তু এই কাজগুলো আমরা একটি জায়গায় কিভাবে আনতে পারি সেই জন্য আমরা এই মুহূর্তে আপনারা জানেন যে যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে অক্সফামের এক ধরনের কোলাবোরেশন আছে। আমরা রিসেন্টলি তাদের সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি, এবং এই কাজটি আমরা মূলত যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে মিলে, যেহেতু তারা যুব সংগঠন যেটা বাংলাদেশে রিকগনাইজড, সেই ডেটাবেসটা তাদের কাছে আছে, সেভাবে করে আমরা তাদের সাথে এই বিষয়টি নিয়ে কাজ করব, এবং আগামী দিনে বাংলাদেশে যাতে একটি জাতীয় যুব কাউন্সিল গঠিত হয়, এটা আমাদের যুবনীতি 2017-র যে অ্যাকশন প্ল্যান আছে সেখানে এই ধরনের একটা পরিকল্পনা আছে, এবং সরকারের দিক থেকেও সেই ব্যাপারে একটা আগ্রহ আছে। সেই জায়গাটাতে আমরা যাতে বেসরকারি সংগঠনগুলো একসাথে কাজ করতে পারি, সেই উদ্দেশ্যটা নিয়ে আমরা আসলে যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে কাজ করছি। সেই কোলাবোরেশনের জায়গাটা থেকে আমরা মূলত তুলে আনার চেষ্টা করব এখন কি যুব সংগঠনরা কি ধরনের কাজ করছেন, এবং তাদের একসাথে একটা প্ল্যাটফর্মে আনা যায় কিনা। মূলত এই কাজটাই আমরা আমাদের কনফারেন্সের আগে যতটা সম্ভব আমরা তুলে আনার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এই কাজটি হলে পরে আমাদের নিজেদের কাজে যারা ওই একই রকম কাজ করছেন সেগুলোকে আমরা মানে এড়িয়ে চলতে পারবো, এবং কাজের ভিতরে সমন্বয় আগামী দিনে বাড়বে। আমার মনে হয় এটা একটা উপকারী কাজ হচ্ছে। অক্সফামকে ধন্যবাদ এটাকে নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা বলেছি যে আমরা একটা লাইব্রেরি তৈরি করতে চাচ্ছি, যেটার ভিতরে যুব সম্প্রদায়ের উপরে বাংলাদেশে সরকারি বেসরকারি বিভিন্ন কাজ যেগুলি হয়েছে সেগুলোকে আমরা একখানে আনতে চাচ্ছি।
তো ওই ইলেকট্রনিক লাইব্রেরিটা হবে বিকাশমান একটা জিনিস, এটা কোনো একদিনের ব্যাপার না। এরপরেও আগামী দিনে যা প্রকাশিত হবে আমরা ওখানে নিয়ে আসার চেষ্টা করব। তো এই কাজটার যে কারিগরি দিক আছে সেইটার কারিগরি দিকটা বিবেচনা করে আমরা ডিনেটের সহযোগিতায় চেয়েছি। আমি ডিনেটের মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রিন্স, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ওনাকে সংক্ষেপে বলার জন্য অনুরোধ করছি। আব্দুল কুদ্দুস প্রিন্স, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ডিনেট। ধন্যবাদ স্যারকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিনেটের পক্ষ থেকে। আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি এই জায়গাটাতে যে আমরা এই ইউথ কনফারেন্স 2018 এটাকে মাথায় রেখে যে ইউথ রিপোজিটরি অথবা একটা লাইব্রেরি করা হচ্ছে। স্যার বলেছেন যে এটা একটা বিকাশমান অবস্থায় হবে এবং সেই জায়গায় আমরা ওই টেকনিক্যাল কাজটা ডিনেটের পক্ষ থেকে করছি এবং আমাদেরকে এর সাথে সিপিডি এবং সিডিডি দুটো সংগঠনই আমাদেরকে সহায়তা করছেন এই জায়গাটাতে। এই জায়গাটা শুধু একটু বলে রাখছি আপনাদেরকে যে স্যার বলেছেন যে আসলে বাংলাদেশে এই যুবদের উপরে কোনো যাতে এক জায়গায় সব ধরনের যে তথ্য মানে পাওয়া যায় না, সেই জায়গাটাতে আমরা চেষ্টা করব যে এই লাইব্রেরির মাধ্যমে যেখানে বাংলাদেশের যেসব বেসরকারি এবং সরকারি সংগঠনগুলো যুবদেরকে নিয়ে যে ধরনের কাজগুলো করছে সেই ধরনের যে তথ্যগুলো সেখানে থাকবে এবং এটা প্রতিনিয়ত যে নতুন নতুন তথ্যগুলো আসবে সেই তথ্যগুলো সেখানে আপলোড করা হবে, যাতে আমাদের ইউথ যারা আছে, আমাদের যুব যারা আছে, তারা সেখান থেকে তাদের এই এসডিজি বাস্তবায়নে তাদের দায়িত্ব কি হতে পারে সেটা তারা জানতে পারবেন এবং নীতি নির্ধারক পর্যায়ে যারা বিভিন্ন নীতি তৈরি করেন তারা জানতে পারবেন যে এই যুবদের জন্য আসলে কোন কোন কাজগুলো করা দরকার। বিশেষ করে আমাদের যে এই এসডিজি বাস্তবায়নে যে 2030 সালের মধ্যে যদি এসডিজিকে আমরা অর্জন করতে চাই তাহলে আমরা কি ধরনের কাজগুলো গ্রহণ করতে পারি। তো এই জায়গাটাতে হচ্ছে যে আমাদের এই লাইব্রেরিতে ডিনেট যেটা তৈরি করার চেষ্টা করছে সেখানে যে আমরা আশা করছি যে আমরা এই মাসের মধ্যেই, এই সেপ্টেম্বর মাসের মধ্যেই আশা করছি যে এটা একটা দৃশ্যমান অবস্থায় আমরা নিতে পারবো সেই জায়গাটাতে এবং সেখানে হয়তো এই মুহূর্তে বাংলাদেশের যেসব অর্গানাইজেশন বা সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা সরকারি যেসব অর্গানাইজেশনগুলো কাজ করছে তাদের সব ডেটা হয়তো এই মুহূর্তে তোলা সম্ভব হবে না, কিন্তু আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করব যে আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা সেই তথ্যগুলো যাতে সেখানে তুলে নিয়ে আসতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বুঝছেন যে আমরা একটা ভিন্ন ধর্মী কাজের দিকে এগোচ্ছি এবং যারা আগামী দিনে বাংলাদেশের যুব সমাজের উপরে পিএইচডি করতে চাইবেন তাদের জন্য এটা খুবই একটি উপকারী জায়গা হিসেবে বিবেচিত হবে বলে আমরা মনে করছি। আমরা বলেছি আমরা নির্বাচনী ইশতেহারকেও বিশ্লেষণ করছি, কারণ নির্বাচন আসছে এবং বিভিন্ন নির্বাচনে যুব সম্প্রদায়ের বিষয়গুলি, দাবি দাওয়াগুলো কি গুরুত্ব সহকারে এসেছে সেগুলো আমরা বুঝতে চাচ্ছি নতুন দাবির সাথে যুক্ত করার জন্য। তো এই কাজটিতে আমাদের নেতৃত্ব দিচ্ছেন অ্যাকশন এইড। তো অ্যাকশন এইডের পক্ষ থেকে নাজমুল হাসান, ম্যানেজার অ্যাকশন এইড, ওনাকে আমি অনুরোধ করছি সংক্ষেপে বলার জন্য। মানে কাজটা কিভাবে হচ্ছে সেইটুকু বললেই হবে। স্যারকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য। আমরা যেভাবে স্যার বললেন, আমরা অ্যাকশন এইড বাংলাদেশ এবং ব্রতি আমরা একসঙ্গে একটা কাজ করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচন হয়ে গেল লাস্টে 2008 বা 2014, আমরা চেষ্টা করছি সেই নির্বাচনের রাজনৈতিক দলগুলোর ইশতেহারগুলো একটু বিশ্লেষণ করে কিভাবে এই ইশতেহারগুলো আসলে সরকার গত বছরগুলোতে অ্যাড্রেস করেছে সেইটা বিশ্লেষণ করার জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা একটু বিশ্লেষণ করে দেখেছি ইতিমধ্যে। তাহলে আপনারা ইস্যুগুলো দেখছেন, ফলাফলও দেখছেন। একটু স্যার ওইরকম আমরা চেষ্টা করেছি যে ইস্যুগুলো কিভাবে একটু তথ্যপত্র জায়গা থেকে একটু বিশ্লেষণ করা যায়, পাশাপাশি আসলে যুব সম্প্রদায় কি ভাবছেন এই জায়গাগুলো ধরে, তাদের জীবনের অভিজ্ঞতাগুলো কি। সেক্ষেত্রে যেমন আমরা দেখছি যে কোথায় অগ্রগতি আছে, কোথায় একটু আরো অনেক কিছু করার আছে। যদি আমরা যুব সম্প্রদায়কে সেভাবে মনে করি যে 2030-এর জায়গায় একটা কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছতে চাই, এবং আমরা দেখেছি যেমন কিছু কিছু উদ্যোগ ছিল শিক্ষা, মানব সম্পদ উন্নয়নের জায়গা থেকে কিছু কিছু উদ্যোগে থাকার কথা, কর্মসংস্থানের জায়গা থেকে কিছু কিছু উদ্যোগ থাকার কথা, স্বাস্থ্য সম্পর্কিত এবং খেলাধুলা, এই বিষয়গুলো কিছু কিছু ইশতেহারে ছিল, কিন্তু যে খুবই যে কম্প্রিহেনসিভ ছিল তা না। আমরা ওই জায়গাগুলো ধরে কিছু প্রস্তাবনা দেওয়ার চেষ্টা করব, যাতে সামনে নির্বাচন যেটা আসছে সেই ইশতেহারগুলো আরো বেশি কম্প্রিহেনসিভ হয় এবং
যুব সম্প্রদায় ইস্যুগুলো অনেক বেশি অ্যাড্রেসড হয় এবং এর ফলাফলগুলো আমরা কনফারেন্সে ব্যবহার করতে পারবো, আগামী যুব সম্মেলনে ব্যবহৃত হবে। জি স্যার, যে ঘোষণাটা আসবে সেখানে হয়তো কিছু বিষয় এই ঘোষণার পত্রের ভিতরে এগুলো ফিট করা হবে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন নাজমুল হাসান, ম্যানেজার অ্যাকশন এইডের কাছ থেকে, এবং উনি উল্লেখ করেছেন এই কাজটি সাথে ব্রতীয় যুক্ত আছে এটার সাথে। আর যে আপনারা তো বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের জরিপ শুনলেন এবং একই সাথে রিপোজিটরি লাইব্রেরির কথা শুনলেন। সরকার কি কাজ করছে সেটা সম্বন্ধেও আমরা প্রত্যক্ষ ধারণা নিতে চাই, শুধু রাজনৈতিক ঘোষণা না, সরকারি কর্মকাণ্ডের সম্বন্ধে। আমরা বলেছি, শুনেছেন আপনারা যে এই সম্মেলন কিভাবে হতে যাচ্ছে এটা আমরা সরকারকে অবহিত করেছি। আমরা এসডিজি কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ সাহেবের সাথে দেখা করে আমরা তাদের অবহিত করেছি, সেই সহযোগিতা ওনারা আশ্বাস দিয়েছেন। আমরা যুব মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথেও দেখা করে, আমরা বীরেন সিদ্ধার মহোদয়ের সাথে দেখা করে কথা বলেছি। যুব অধিদপ্তরের সাথেও কাজ হচ্ছে এবং আগামীতে বিভিন্ন জেলায় যখন কাজ হবে সেখানে হবে। তো এই সরকারি কর্মকর্তা, সরকারি নীতি এবং কর্মকাণ্ডের বিশ্লেষণের একটা দায়িত্ব নিয়েছেন আমাদের ব্র্যাকে, এবং ব্র্যাকের পক্ষ থেকে মোহাম্মদ আজাদ রহমান প্রোগ্রাম হেড উনি বলবেন। উনি কোথায়? আজাদ সাহেব আসেন তাড়াতাড়ি। ব্র্যাকের পক্ষ থেকে বলছেন আজাদ রহমান প্রোগ্রাম হেড। ধন্যবাদ স্যার সুযোগ দেওয়ার জন্য। আমরা দুটি পর্যায়ে কাজটি করছি। আমরা এই পর্যায়ে সরকারি যে সমস্ত নীতিগুলি আছে, কারণ যুব উন্নয়ন নীতি একটি আছে, কিন্তু এর বাইরেও সরকারের অন্যান্য নীতিগুলো যুবদেরকে কিভাবে তাদেরকে এফেক্ট করছে সেটা নিয়ে আমরা আসলে একটা ব্রডার আন্ডারস্ট্যান্ডিং চাই। কারণ আমাদের আগে যারা আজকে 5 জন বলে গিয়েছেন তারা অলরেডি অনেকগুলো নীতির কথা বলেছেন, যেখানে তারা আইডেন্টিফাই করেছেন যে সেই নীতিগুলো তাদেরকে সমানভাবে সুযোগ দিচ্ছে না, অথবা নীতিগত সমস্যার কারণে তারা যথেষ্ট সুযোগ পাচ্ছেন না। তো আমরা সমস্ত নীতিগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চাই। আমরা দেখতে চাই যে কি কি নীতি আছে সরকারের, কি কি কর্মসূচি আছে, এবং সেই কর্মসূচিগুলো এবং সেই নীতিগুলো আমাদের যে যুবদের যে দরকার, তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। তো প্রথম পর্যায়ে আমরা লিস্টিং এর কাজ করছি। পরবর্তীতে এখানে যে গবেষণা হবে, সেই গবেষণা থেকে যুবকদের যে চাহিদাগুলো বের হয়ে আসবে, সেই নীতিগুলো সেই চাহিদাকে কতটুকু সামঞ্জস্যপূর্ণভাবে সমাধান করতে পারছে সেটা আমরা বের করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আপনারা যে কাগজ, সরকারের যে সমস্ত তথ্য উপাত্ত এবং যে সমস্ত দলিলাদি আছে সেগুলিও ওনারা যেগুলি ব্যবহার করবেন, করে বিশ্লেষণ করবেন, সেগুলি আমাদের লাইব্রেরিতেও যুক্ত হবে একই সাথে। বিভিন্ন কাজগুলি একটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা শুনেছেন যে এই কনফারেন্সকে সামনে রেখে যুব সম্প্রদায়ের অভিব্যক্তিকে সামনে আনার জন্য আমরা তাদের দ্বারা একটি ফটো প্রতিযোগিতা এবং একটি ভিডিও প্রতিযোগিতা করতে যাচ্ছি। ফটো এবং ভিডিও প্রতিযোগিতার বিষয়বস্তু এবং সেটাও আজকে আমরা এখানে শুরু করতে যাচ্ছি। সেক্রেটারিয়েট থেকে এটা দেখা হচ্ছে। আমি ডক্টর আনিস পারভেজ, আমার সিপিডির সহকর্মী, ওনাকে খুব সংক্ষেপে এই ভিডিও এবং ছবি প্রতিযোগিতার মাহাত্ম্যটা একটু যদি বলেন। হ্যাঁ, মানে তাৎপর্য। শুভ সকাল। যে সমস্ত যুবক এখানে কথা বলছেন তাদের মধ্যে আমি বোধহয় সবচেয়ে কম বয়স্ক যুবক। স্যার ধন্যবাদ। আজকাল শুধু যুবক নয়, আমাদের মতো যারা বৃদ্ধ এবং একেবারে শিশু, সবার হাতে দেখবেন হচ্ছে বৃদ্ধ বলে কিছু নেই, প্রবীণ আছে। বৃদ্ধ বলে কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, সবাই কিন্তু আমরা অন্তত স্মার্টফোন দিয়ে, ফিচার ফোন দিয়ে আমরা ছবি তুলছি এবং আমরা চলচ্চিত্র তৈরি করছি। এবং আমরা কি করবো তার আগে একটা কথা বলিনি যে আমেরিকাতে সম্প্রতি ঘোষিত হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে লিটারেসির যে সংজ্ঞায় আমরা দুটো জিনিসকে ধরি। একটি হচ্ছে ভাষা জ্ঞান থাকতে হবে, দ্বিতীয়টি হচ্ছে আপনাকে অঙ্ক হিসেব নিকেশ করতে হবে, আর তৃতীয়টি হচ্ছে মিডিয়া বানাতে হবে, শুধু মিডিয়া দেখলে হবে না। সেইটিকে চিন্তা করে আমরা ভেবেছি আজকের আমরা তরুণ সমাজকে, যুবক যুবতীদেরকে আমাদের সম্মেলনে আরো সৃজনশীলভাবে সম্পৃক্ত করার জন্য আমরা দুটি প্রতিযোগিতার আয়োজন করেছি। একটি হচ্ছে অবশ্যই আলোকচিত্র, আর একটি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আমরা তিনটি বিষয়কে নিয়ে আমরা আলোকচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করছি। তিনটি বিষয় হচ্ছে উগ্রবাদের বিরুদ্ধে যুব শক্তি, দ্বিতীয় হচ্ছে প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে যুব সমাজ, মাদকের বিরুদ্ধে যুব সমাজ। এই তিনটির মাধ্যমে তাদের থিমকে, প্রতিবাদ্যকে আরেকবার বলেন। তিনটি হচ্ছে উগ্রবাদের বিরুদ্ধে যুব শক্তি,
দ্বিতীয়টি হচ্ছে প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগে যুব সমাজ, এবং তৃতীয়টি হচ্ছে মাদকের বিরুদ্ধে যুব সমাজ। এবং এই তিনটি বিষয়, তাহলে একটা হলো উগ্রবাদ, একটা হলো মাদকাসক্তি, এবং আরেকটা হলো প্রযুক্তি উদ্ভাবনী শক্তি। এই তিনটি আমরা সমস্ত দেশে আমরা পোস্টার ছাপিয়েছি। পোস্টারগুলো আজ থেকে সমস্ত দেশে সমস্ত জায়গায় যেখানে অ্যাপ্রোপ্রিয়েট আমরা পোস্টারগুলো সেটা দেবো। আমরা তাদের সাথে কমিউনিকেট করবো থ্রু সোশ্যাল মিডিয়া, নিউজ পেপারে যাবে। আমাদের সহযোগী যারা আছেন তারা আপনাদের কনস্টিটিউশন আপনাদের সবাইকে জানাবেন, এবং প্রতিযোগীরা তাদের প্রতিযোগিতা বিষয়, তাদের ছবি এবং সিনেমা আমাদেরকে পাঠাবে সচিবালয়ের ঠিকানায়, অনলাইনে পাঠাতে পারবে, এবং তারা আমাদের এখানে এসে দিয়ে যেতে পারবে 30 সেপ্টেম্বরের ভেতরে। এবং অত্যন্ত বিজ্ঞ জুরিদের দিয়ে এই সমস্ত ছবি এবং চলচ্চিত্র অ্যাসেসমেন্ট করা হবে। তার ভিত্তিতে আমরা প্রথম শ্রেষ্ঠ যে 3টি ছবি পুরস্কৃত করব। তাছাড়া আপনারা জেনে খুশি হবেন, যারা আমাদেরকে ছবি পাঠাচ্ছেন, চলচ্চিত্র পাঠাচ্ছেন, আলোকচিত্র পাঠাচ্ছেন, সমস্তগুলোই আমরা প্রদর্শনীর দিন সম্মেলনস্থলে প্রদর্শিত হবে সবগুলো। অনেক ধন্যবাদ ডক্টর আনিস পারভেজ। আপনারা শুনলেন যে আমরা একটা সৃজনমুখী কাজের ভিতরে যাচ্ছি, এবং ঢাকার বাইরের মাধ্যমে, এবং একটি খুবই যোগ্য একটি জুরি প্যানেল দিয়ে আমরা এটাকে বিচার করব, এবং সম্মেলনের দিন এটার প্রদর্শনী হবে, ভিডিওরও হবে এবং আলোকচিত্রেরও হবে। এটা আপনারা জানবেন। কারা বিচার করবেন সেই নামটা বেনামি থাকাই ভালো, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত, তাই না? আর আমরা বিতর্ক করতে যাচ্ছি। বিতর্কের দায়িত্ব নিয়েছেন আমাদের বাংলাদেশ ডিবেট ফেডারেশন। বিতর্কের ডিবেট ফেডারেশনে কি কাজ করবেন আমাদের সাথে মিলে? আব্দুল্লাহ মোহাম্মদ শুকরানা, সভাপতি। শুকরানা কোথায়? হ্যাঁ, বলেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং মঞ্চে উপবিষ্ট কোর গ্রুপের সদস্য যারা শুনছেন আজকে। আমরা যখন প্রথম আসলে মিটিংগুলি করি তখন আসলে আমার মনে বারবার এই প্রশ্নটা আসছিল যে পিছিয়ে পড়া মানুষদেরকে সামনে আগাতে হলে আসলে সামনে যারা আছে তাদেরকে তো এই আমাদের যে এসডিজি লক্ষ্যগুলো এগুলো জানতে হবে বা তাদের কাছে মেসেজগুলো পৌঁছাতে হবে। তো তখন আমি আসলে প্রস্তাবটা দিই যে আমরা যেহেতু বিতর্কই করি এবং আমরা আসলে বাচ্চাদের বা যুব সমাজ যারা আছে তাদেরকে কমিউনিকেশন স্কিলটা শেখাই, কারণ আমরা বিশ্বাস করি কথা বলা একটি কমিউনিকেশনের অন্যতম মাধ্যম। আমরা আজকে যে প্রেস কনফারেন্স করছি এখানে আমরা আসলে কথাই বলছি, আপনাদেরকে জানাচ্ছি জিনিসগুলো। তো যারা আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ালেখা করছে তাদেরকে নিয়ে সেরকম 32টি দল, যাদের মধ্যে 20টি ঢাকার দল থাকবে এবং বাইরের থেকে আরো আমরা 12টি দল ঢাকার বাইরে থেকে আনবো। এরকম 32টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের দলকে নিয়ে এসডিজির যে মূল থিমগুলো আছে এবং আমরা যে থিমগুলো আপনাদের কাছ থেকেও সাজেশন হিসেবে পেয়েছি সেগুলোর উপরে ভিত্তি করে আমরা বিষয় নির্ধারণ করব এবং আমরা বিতর্ক প্রতিযোগিতাটি করব, যাতে আমরা মূলত তাদের মধ্যে এসডিজির এই লক্ষ্যগুলো সম্পর্কে একটি সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং তাদেরকে আসলে আমরা এই লক্ষ্য এটি আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য, আমাদের একটু সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের ভেতরে এসডিজির এই ভাবনাগুলোকে দিয়ে দেওয়ার জন্য আমরা এই বিতর্ক প্রতিযোগিতাটি করতে চাচ্ছি এবং প্ল্যাটফর্মের সহায়তায় আমরা এটি আশা করি একটু সুন্দরভাবে করতে পারবো এবং তাদের ভেতরে যদি আমরা এসডিজির ধারণাটি দিয়ে দিতে পারি আমরা মনে করি যে তারা আরো সক্রিয়ভাবে আমাদের সাথে আমাদের এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করবে। ধন্যবাদ স্যার। শুকরানাকে ধন্যবাদ। আমি আপনাদের বলি, আগামী 5 তারিখ আমরা একটা কর্মশালার মতো করছি আমাদের পার্টনার্সদের নিয়ে। সেটা হলো যে এই যে কি বিষয়ের উপর বিতর্ক হবে, সমান্তরাল অধিবেশনগুলো কি বিষয়ের উপরে হবে, আমাদের অন্যান্য যে জরিপ ইত্যাদি হচ্ছে সেগুলির বিষয়গুলো কি আলোচনার ইত্যাদি, এগুলিতে প্রাধিকার নির্ধারণ করার জন্য আমরা একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি। এটা এরকম না যে আমরা বসে কিছু প্রবীণ মানুষ সিদ্ধান্ত নিলাম যুবকদের এগুলি নিয়ে চিন্তা করা উচিত। আসলে যুবকদের কোন নিয়ে কি চিন্তা করা উচিত, তার থেকে কি আগিয়েছে এবং ওই চিন্তাটার কি অভিব্যক্তি হবে সেইটারও আমরা আজ বুঝতে চাচ্ছি। 5 তারিখ আমরা করব এটার উপরে। আমার সহযোগী প্রতিষ্ঠান যারা আছেন তারা এটা জানেন। আপনারা আমি আরো অনেককে এখানে ডেকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম যারা আরো অন্যান্য কাজ নিয়ে আছে, কিন্তু সময় সংক্ষেপ। আমরা মূল আরেকটি আমাদের 3য় পর্যায়ে এবং শেষ পর্যায়ে আসবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ করছি, আমার সহযোগীরা দেখছেন কত ধরনের অভিলাষী এবং সৃষ্টিশীল এবং উদ্ভাবনী কার্যক্রম দিয়ে এই যুব সম্মেলনের প্রস্তুতির কাজে যুক্ত হয়েছে। আপনারা সকলে তাদের উৎসাহিত করুন হাততালি দিয়ে।
এবং আমার সাংবাদিক বন্ধুদের কাছে, মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ, প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে এখন কিছু না কিছু হতে থাকবে এবং আমরা হয়তো কিছুটা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের বলবো, কিছুটা কোনো সময় আপনাদের আহ্বান করে নিয়ে আসব। তো আপনারা আমাদের সহযোগিতা দেবেন, এই কথাটা বলার জন্যই আজকে এই অনুষ্ঠান। আমি এখন মূল আরেকটি বিষয়ে যাচ্ছি। আজকের এই মিডিয়া ব্রিফিং এর মাধ্যমে আমরা আমাদের সম্মেলনের লোগো উন্মোচন করতে যাচ্ছি। আমরা সম্মেলনের লোগো উন্মোচন করতে যাচ্ছি। ক্যামেরায় যারা ছিলেন, যারা একটু বিশ্রাম নিচ্ছিলেন, তারা এখন একটু সজাগ হতে পারবেন এখন। এবং লোগো উন্মোচন করব, সম্মেলনের ওয়েবসাইট উন্মোচন করব এবং বেসরকারি সংগঠন সমূহের যে জরিপ সেটাকে আমরা লঞ্চ করব, শুরু করব এবং চলচ্চিত্র এবং আলোকচিত্রের প্রদর্শনীর যে পোস্টার আছে সেটাকে আপনাদের সামনে দেব এবং সম্মেলনের নিবন্ধন এবং সম্মেলনের প্রোমোটিও আমরা আপনাদের সামনে এখন দেব। পরপর আমরা 5টি জিনিস এখন করব। কথা বলার দরকার নেই, কারণ হলো এখানে ছবি আমাদের পক্ষ হয়ে কথা বলবে। তো আমি অনুরোধ করছি, অভ্র আসেন, আপনি এই 5টি আমাদের যে কাজ আছে এই কাজটিকে পরিচালনা করেন। প্রথমে সম্মেলনের লোগো দিয়ে শুরু করেন। ধন্যবাদ স্যারকে। আমরা আপনাদেরকে যে ফোল্ডারটি দিয়েছি, এই ফোল্ডারের মধ্যে একটি লোগো আছে। আপনারা যদি এটি খুঁজে বের করেন একটু সুবিধা হয়। হ্যাঁ, সবাই এটা একটু খুলে বের করেন। আমার মঞ্চে যারা আছেন, যারা মঞ্চে আছেন তাদের ফোল্ডারেও দেওয়া আছে লোগোটি। একটি সম্মেলনকে পরিচয় করার জন্য একটি লোগো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এই লোগোটি, সবাই যদি এই লোগোটি একটু তুলে ধরেন, যে আমাদের যারা সহযোগী প্রতিষ্ঠান আছে, সারোয়ার আমাদের লোগোটি এখন এরপরে আরেকবার দেন সারোয়ার, আরেকবার একটু লোগোটি মন ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে সম্মেলনের যে কোনো ধরনের যোগাযোগের জন্য, অব্র আপনাদের বোঝার জন্য, এটা তো তৈরি করা হয়েছে খুবই একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের যে প্রস্তুতিমূলক সভাগুলো ছিল সেখানে বিভিন্ন অভ্র মূল এটার ডিজাইনার এবং তিনি বিভিন্ন অপশন বিকল্প তুলে ধরেছেন, তারপরে আলোচনার মাধ্যমে এটা কিন্তু ঠিক করা হয়েছে। সেহেতু একে কি বলে, অংশগ্রহণমূলক পদ্ধতিতে ওনারশিপের ভিত্তিতে এই কাজটা কিন্তু করা হয়েছে। অভ্রকে ধন্যবাদ, কারণ সে এটার মূল কারিগর হিসেবে সেই এর নান্দনিক দিকটি দেখেছেন এবং এর সাথে আমাদের সিপিডির অন্যান্য আইটির লোকেরা কাজ করেছেন। ধন্যবাদ স্যার। যে কোনো ধরনের যোগাযোগের জন্য আমরা একটি ওয়েবসাইট তৈরি করেছি। এখন সারোয়ারকে অনুরোধ করছি ওয়েবসাইটটি স্ক্রিনে দেওয়ার জন্য। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি আপনারা পাবেন যে ঠিকানায়, সেটি হচ্ছে youthconf18.bdplatform4sdgs.net, অর্থাৎ বিডি প্ল্যাটফর্ম। আপনাদের লোগোর নিচে এই ওয়েবসাইটের ঠিকানাটি দেওয়া আছে। লোগোর নিচে ওয়েবসাইটের ঠিকানাটি দেওয়া আছে। এই ওয়েবসাইট থেকে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে এই সম্মেলনের যে প্রোগ্রামটি আছে, যে প্রোগ্রাম হবে, যে অনুষ্ঠান সূচি, সেটি আপনারা পাবেন। এখান থেকে যে জরিপের কথাটি বলা হলো, এনজিওদের যে জরিপের কথাটি, এই জরিপের অংশটি আপনারা পাবেন। এখান থেকে আপনারা মিডিয়া, যারা আমাদের সাংবাদিক বন্ধু আছেন, তারা মিডিয়া কিটগুলো এখান থেকে পাবেন। এখন মূলত আপনারা এই সম্মেলনের লোগোটি বিভিন্ন ফর্মে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনাদের সেটি ছাপানোর প্রয়োজন পড়ে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে সেটি হচ্ছে নিবন্ধন, অর্থাৎ আমাদের এই সম্মেলনে
যোগদান করতে গেলে আপনাদের অবশ্যই নিবন্ধন করতে হবে আমাদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখানে উন্মুক্ত আছে সবার জন্য, কিছু ক্যাটাগরি আমরা নির্ধারণ করে দিয়েছি। আমাদের যারা সহযোগী প্রতিষ্ঠান আছে তাদেরকেও নিবন্ধন করতে হবে, এবং তার বাইরে থেকে যারা অংশগ্রহণ করতে চান তাদেরকেও নিবন্ধন করতে হবে। শুধুমাত্র যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকে নিবন্ধন করতে হবে না, যদি না তারা সরাসরি এই অনুষ্ঠানে অংশগ্রহণ হিসাবে আসতে চান। বাদবাকি সাংবাদিক বন্ধুরা যদি অংশগ্রহণকারী হতে চান তাহলে তাকে নিবন্ধন করতে হবে, আর যদি কর্মরত হিসেবে আসেন তাহলে নিবন্ধনের দরকার নাই। এবং সবার অবগতির জন্য জানাচ্ছি, নিবন্ধন ছাড়া আমরা ওই সম্মেলন স্থলে কাউকে ঢুকতে দিতে পারবো না। সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেটি আসবে। এর বাইরে আমাদের এখান থেকে আরো যা পাবেন সেটি হচ্ছে যে চলচ্চিত্র এবং আলোকচিত্র প্রদর্শনী রয়েছে, সেই প্রদর্শনীর নিয়মাবলীগুলো এখান থেকে পাওয়া যাবে, এবং সেই সাথে আপনারা এখান থেকেই সমস্ত ধরনের অনুষ্ঠান সূচি এবং অন্যান্য জিনিসপত্রগুলো এই ওয়েবসাইটের মাধ্যমেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। হোম পেজটা অন্তত দেন, কি হলো এখানে কি দিয়ে রেখেছেন স্ক্রিনের মধ্যে? সম্ভবত ইন্টারনেট পাওয়া যাচ্ছে না স্যার। আচ্ছা, এরপরে আমরা যেটি উন্মুক্ত করতে চাচ্ছি আপনাদের সামনে, সারোয়ার, এই নিবন্ধনটির জন্য আমরা একটি ছোট্ট ভিডিও বানিয়েছি, যে ভিডিওটি আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে, এবং সেই ভিডিওটি আমি সারোয়ারকে চালানোর জন্য অনুরোধ করছি। অমিত সম্ভাবনার এই বাংলাদেশের প্রধান শক্তি যুব সমাজ। প্রতিভা, তারুণ্য আর উদ্যমে ভরপুর এই যুব সমাজ দেশের প্রয়োজনে এগিয়ে এসেছে নির্ভয়ে, দৃঢ়চিত্তে। আগামী দিনের উন্নত বাংলাদেশের চাবি আজকের এই যুব সমাজের কাছে। এরই মধ্যে টেকসই উন্নয়ন এজেন্ডা 2030 অর্জনে কাজ শুরু করেছে বাংলাদেশ। এই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের প্রয়োজন যুব সমাজের জোরালো ভূমিকা। এই প্রেক্ষিতে আয়োজিত হতে যাচ্ছে যুব সম্মেলন 2018, বাংলাদেশ ও এজেন্ডা 2030, তারুণ্যের প্রত্যাশা। এখানে আমরা শুনব যুব সমাজের প্রত্যাশা, আলোচনা হবে তা বাস্তবায়নে যুব সমাজের ভূমিকা। 14 অক্টোবর 2018 1,500-এর অধিক যুব প্রতিনিধি মিলিত হবে দেশের উন্নয়নে নিজেদের প্রত্যয় ব্যক্ত করতে। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। অমিত সম্ভাবনার এই বাংলাদেশের প্রধান শক্তি যুব সমাজ। সুতরাং আপনারা আমাদের ওয়েবসাইটের দিকে লক্ষ্য রাখবেন, সেখান থেকে আমাদের এই সম্মেলনের সব ধরনের তথ্য আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের একটা অনুরোধ ছিল, আমরা যে লোগোটা উন্মোচন করলাম এবং আজকে আপনারা যখন নিউজ করেন, বিশেষ করে প্রিন্ট মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়াতেও, এই লোগোটাকে যদি আপনারা একটু প্রচার দেন আমরা খুব খুশি হব, কারণ ওটার ভিতর দিয়েই আমাদের এই পুরো সম্মেলনের স্পৃহাটি এবং ধারণাটি বের হয়ে আসবে, এবং আপনাদের সহযোগিতা আমাদের এখানে খুবই প্রশংসিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার আনুষ্ঠানিক পর্যায়ে শেষ, এবং যদি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সহকর্মীরা তা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। খুব সংক্ষেপে আপনাদের বিভিন্ন যে থাকলে তাহলে সমাপনী বক্তব্য প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা যাব। সাংবাদিক বন্ধুদের কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে আমরা সেগুলো নিব এখন। স্যার, আমি মোর্শেদ, এটিএন বাংলা। খুব সংক্ষেপে আমরা দাঁড়িয়ে বলেন একটু। আচ্ছা, হ্যাঁ, খুব সংক্ষেপে আমরা আসলে আপনার বিক্ষিপ্ত বক্তব্য পেয়েছি, তো সংক্ষেপে কয়েক সেকেন্ডে আমরা টেলিভিশনে ব্যবহারের জন্য, সেটা হলো কারা থাকবেন এই কনফারেন্সে, কি হবে এবং লক্ষ্য কি, কয়েক সেকেন্ডে। না, বাংলাদেশে প্রতি 3 জন এখন একজন যুব সমাজের অন্তর্ভুক্ত, এবং আমরা যে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করতে যাচ্ছি তার নেতৃত্ব দিবে আজকের যুব সমাজ, কারণ পরবর্তী দশকের ভিতর দিয়ে, সেহেতু তাদের প্রত্যাশাটা,
তাদের আকাঙ্ক্ষাটাকে এখন নীতিতে প্রতিফলন করাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী দিনে যেহেতু একটি জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, সেখানে আমরা লক্ষ্য করছি যে প্রায় 30% এই যুব সমাজের নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছে গত 5 বছরে 1.5 কোটির মতো, এবং যদি তার আগের 5 বছর আমরা হিসাবে নেই তাহলে 3 কোটি ভোটার। এই 3 কোটি 10.5 কোটির ভিতরে 3 কোটি ভোটারের মনোভাবকে আমাদের আজকে বুঝতে হবে, নেতৃবৃন্দকে জানতে হবে এবং দেশের কাজে লাগাতে হবে। আপনারা যদি অন্য কোনো আর প্রশ্ন থাকে আপনি একটু যদি বলেন, আমরা সেগুলো নিব। যদি না থাকে সকলে আপনারা একমত হয়ে থাকেন, এটা খুবই একটা বিষয় যদি প্রাঞ্জল হয়ে থাকে, তাহলে আমি সমাপনী বক্তব্যের দিকে যাব। আর কোনো প্রশ্ন যদি না থাকে আমি 3 গুনবো, 3-এর ভিতরে যদি কাউকে না শুনি তাহলে শেষ হয়ে গেছে। 1, 2, 3। প্রশ্ন না করার জন্য সবাই একটা তালি দিন। আমি ইফতেখার ভাই, শাহিন আপাকে ডাকবো, কিন্তু তার আগে আমি জাকির ভাইকে ডাকতে চাচ্ছি। জাকির ভাই আমাদের এখানে অত্যন্ত একজন সম্মানীয় আমাদের নাগরিক নেতৃত্ব এবং বহু কাজ করেছেন। আপনি এদিকে সামনে এসে বলেন, নাহলে আপনি আচ্ছা ঠিক আছে। নাগরিক উদ্যোগের সভাপতি এবং এই ধরনের সভাপতি না, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী। আচ্ছা দাদা ধন্যবাদ। আপনি প্রথমেই শুরু করেছিলেন যে আগামী যুব সমাজে আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। আমাদের বয়স 60 হয়ে যাচ্ছে প্রায় সকলেরই, আর আমরা মাইনরিটি। আপনি বললেন যে 20% স্বাধীনতার আগে জন্ম নিয়েছে, আমরা সবাই মাইনরিটি হয়ে যাচ্ছে। কিন্তু এটা ঠিক, যদি তাই করতে হয় আপনার নেতৃত্বেই আমরা একটা দেশীয় এজেন্ডা করেছিলাম 2021, যে আমরা ভিশন 2021, এখন একটা বৈশ্বিক এজেন্ডা 2030। কাজে আমাদেরকে যুবকদেরই তৈরি করতে অনেক কথা হয়ে গেছে। আমি খালি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই যে 17 যে গোল আছে, সেই গোল ধরে ধরে এখন হয়তো 1.5 মাসে সেই সময়টা নেই, কিন্তু আমরা মনে হয় ফলো আপ কর্মসূচি হিসাবে আফটার কনফারেন্স এই মুহূর্তে আমরা 16টা সার্কেল করতে পারবো না, কিন্তু ফলো আপ হিসাবে 16টা যুবকদের সার্কেল করা উচিত যারা এটাকে সামনে নিয়ে যাবে। এবং আমি নিজে দেখেছি, আমরা কয়েকদিন আগে 2 দিন একটা ওয়ার্কশপ করেছিলাম যে গোল 16 আর গোল 5 সচেতনতার লেভেলটা খুবই দুর্বল, কেন কেউ বিষয়টা জানে না। গোল 16 হলো নাগরিক অধিকার, নারী অধিকার, প্রতিষ্ঠানের শক্তিশালীকরণ ইত্যাদি, এবং নারী অধিকার। তো আর একটা আইএনজিওরা মিলে একটা সার্ভে করেছে সাম্প্রতিককালে, সেখানেও দেখা গেছে যে একেবারেই সচেতনতার লেভেলটা কম। আজকে যদি এখানে যারা যুক্ত আছে তারা গোল 16 কি, তার আসলে ওর কি, এটা কিন্তু সবাই জানে না। কাজে এই ওরিয়েন্টেশনটা খুব দরকার প্রত্যেকটা বিষয় ভিত্তিক, মানে গোল ভিত্তিক এই ইয়দের মধ্যে। আর আলোচনার মধ্যে নিশ্চয়ই 5 তারিখে আলোচনা হবে, কিন্তু দেশ যদি ঠিক না হয় তাহলে এই গোল বাস্তবায়ন হবে না। কাজে দেশ ঠিক করার জন্য ইয়দের মধ্যে ডেমোক্রেসি, এই ডেমোক্রেসি অ্যান্ড ইয়ত, পভার্টি অ্যান্ড ইয়ত, এবং আপনার কারাপশন ইয়ত, এবং কেমন বাংলাদেশ। আমি বুঝি নাই, ইয়াংদের মধ্যে ডেমোক্রেসি না প্রবীণদের মধ্যে ডেমোক্রেসি? ইয়তদের ভাবতে হবে আগামীতে ডিভার্সিফিকেশন, কেন ইয়তরা এখন যেটা দেখিয়েছে গত 2 আন্দোলনে আপনি দেখাতে পারেন না, আমি দেখাতে পারি না। কাজে ইয়তদের এইসব নিয়ে আমাদের কি ভীষণ ভবিষ্যতে, কেন দেশ না ঠিক করলে আপনার 2030 এজেন্ডা হবে না। এই জন্য আমার মনে হয় একটা সার্কেল আমাদের, আমরা টিম 17 অথবা সার্কেল 17 নামে ইয়তদের মধ্যে যাদের বয়স 13 নিচে, তাদের নিয়ে প্রত্যেকটা গোল নিয়ে, পভার্টি যদি না জানে, সেন্সিটিভিটি যদি না বাড়ে, তাহলে সামনের দিকে এগোতে পারবে না। যেটা 3টা টেকনোলজির বিষয় ধরা হয়েছে, 3টা ফটোগ্রাফির যে বিষয় ধরা হয়েছে, আমার মনে হয় সম্ভব হলে ওই টার্গেট ভিত্তিক, ওই গোল ভিত্তিক করলে ভালো হতো। তারা পভার্টি ডাইমেনশনের ছবি তুলতে পারতে, সেন্সিটিভ হতো, সে বুঝতো কি করে এটা নিয়ে কাজ করা যায়, রিলেট করা দরকার। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা সকলেই একমত হব যে 16 নম্বর যে অভিষ্ট আছে, যেখানে মানবাধিকার, সুশাসন, নাগরিক অধিকারের কথাগুলো বলা হয়েছে, সেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অনেকেরই দৃষ্টিতে হবে। আমার এখানে কলিগসের আর কেউ কিছু বলতে চান যে এমন কিছু বিষয় বাদ পড়ে গেছে, এমন কেউ আছেন নাকি? আমার চেঞ্জ মেকারের কলিগ বের হয়ে গেল নাকি? আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলেন। আমি রাশিদুল হাসান, আমি ইংরেজি দৈনিক ডেইলি সানের রিপোর্টার। ভাই আমি 3 গুণার আগে কোথায় ছিলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ না এখন মনে হবে, এই জন্য। আচ্ছা বলেন। তো আপনাদের এখানে একটা ইয়া দেখতে পাচ্ছি আর কি। তো এখানে এটা হচ্ছে ইউথদের সংগঠন এবং আপনারা যুব সম্মেলন করতে যাচ্ছেন, কিন্তু এখানে আপনাদের উপদেষ্টা মন্ডলী, আহ্বায়ক, মূল উদ্যোক্তা, সমন্বয়ক, মানে যারা যারা আছে, একজনকে তো আমার ইউথ বলে মনে হবে না, মানে সবাইকে তো চিনি আর কি মোটামুটি। তো তাদের পার্টিসিপেশনটা মানে এখানে আপনি এতক্ষণ 1.5 ঘন্টা ধরে কি দেখলেন তাহলে?
যারা এখানে কথা বললো তো আপনি তাদের লক্ষ্য করেননি? কারা বললো? আমি বলতেছি যে লিডারশিপের কথা, মানে যে এখানে প্ল্যাটফর্ম তো শুধু ইউথের না, প্ল্যাটফর্ম সবার, প্ল্যাটফর্ম তো সকলের। হ্যাঁ, প্ল্যাটফর্ম তো সকলের, এবং ওখানে ধনী গরিব, পুরুষ নারী, ইউথ, প্রবীণ সবার জন্যই আছে। আপনি মনে করেন প্রবীণদের বিষয়ে কম? আপনি এসডিজি যদি দেখেন, এইবারের এসডিজির অন্যতম নতুনত্ব হলো যে প্রবীণ জনসংখ্যা পৃথিবীতে কিভাবে বাড়ছে এবং তাদের কিভাবে সামাজিক সমর্থন দিতে পারবে এবং রাষ্ট্রীয় আনুকূল্য কিভাবে আসতে পারে। এটা তো একই রকম ভাবে গুরুত্বপূর্ণ বিষয়। যুব সম্মেলন শেষ করার পরে হয়তো প্রবীণ সম্মেলন করব, তখন আপনি প্রশ্ন করবেন প্রবীণ এখানে এত প্রবীণ, এর ভিতরে কি বলতেছেন আপনি? এটা আর এতক্ষণ ধরে আমার যুবরাই তো বললেন, এটা আর কিছু আছে কিনা বলেন। আর যদি না থাকে তাহলে আমি প্রথমে শাহিন আপাকে সমাপনী কিছু কথা বলার জন্য বলবো। সবাইকে অনেক ধন্যবাদ, সব কথাই বলা হয়ে গেছে। আমাকে বলেন তো আপনার এখানে তরুণ কারা? তরুণ কয়জন এখানে? অনেকেই আছে, সবাই তরুণ। অনেক ধন্যবাদ। আমি জাস্ট এটাই বলতে চাই যে এসডিজি প্ল্যাটফর্মের যারা আমাদের সহযোগী সংগঠন, আপনারাই আমাদের শক্তি। আমরা একসঙ্গে এটা করেছি, সব কিছু আমাদের পরিকল্পনা আপনাদেরকে নিয়ে হয়। তবে এই সম্মেলনটা একটু ভিন্ন ধরনের। আমার অনুরোধ যে আমরা আমাদের প্ল্যাটফর্মের সহযোগী সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এবং আমরা সবাই, আমরা একটু ব্যাক সিট নিয়ে আমাদের মধ্যে যারা তরুণ আছে, যে সংগঠনগুলো তরুণ শুধু রিপ্রেজেন্ট করে না, যারা তরুণ, কারণ এখানে আমরা তরুণের প্রত্যাশার কথা শুনতে চাচ্ছি এবং তরুণদের কাছ থেকে শুনতে চাচ্ছি। এইটাই হলো, এটা আপনারা আমরা সবাই মিলে যদি নিশ্চিত করতে পারি তাহলে এটা আমাদের সম্মেলনের একটা বড় সাকসেস হবে। আরেকটা কথা, এটা বলা আর অপেক্ষা রাখে না, যে আমরা যদি বাংলাদেশকে একটি বৈষম্যবিহীন সমাজ আমরা গড়তে পারি, যেখানে সকল মানুষের অধিকার, সকল মানুষের মর্যাদা রক্ষা করে সকল ভিন্নতা গ্রহণ করার ক্ষমতা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে এটা আমাদের তরুণ সমাজই করতে পারবে। তাই তাদের হাতে এই এজেন্ডা বাস্তবায়ন, তরুণদের হাতে, তাই ওদেরকে প্রাধান্য দিয়ে আমরা এই সম্মেলন করছি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। কোন ইস্যু বাদ গেছে, এমন কিছু ইস্যু বলতে চান? হ্যাঁ, চেঞ্জ মেকার। আচ্ছা, না আপনাকে খুঁজেছিলাম, আপনি তখন বাইরে গেলেন। হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের কোর গ্রুপের সদস্য শাহিন আপার কথা শুনলেন, কোর গ্রুপের অপর সদস্য এখন ইফতেখার ভাই বলবেন, ওখান থেকে বলবেন। খুবই সংক্ষেপে অবশ্যই। আমি মাইক্রোফোনের সামনে দাঁড়াবো আর দুর্নীতি নিয়ে কথা হবে না, তাহলে তো বিপদ আছে। তবে আমি প্রমিস করছি আজকে দুর্নীতি নিয়ে কথা বলবো না, যদিও এসডিজির 16 নম্বর অভিষ্ট অত্যন্ত সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে সকল পর্যায় থেকে দুর্নীতিকে কার্যকরভাবে কমিয়ে আনতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তবে সেটা বিষয় না আজকের আলোচনার মূল জায়গাটা হচ্ছে যে আমি খুব অস্বস্তিতে ছিলাম, অনেকক্ষণ অস্বস্তিতে ছিলাম, কারণ এই কারণে যে যেটা বলা হয়েছে আর কি, আসলে এই ঘরে যদি যারা এখানে উপস্থিত একটা যদি প্রতিযোগিতা হয়, আমি অন্তত একটা প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকার করব। সবার মধ্যে বয়োজ্যেষ্ঠ আমি, প্রবীণত কাজে, তারপরও আমি Come on, let's দেখি। আচ্ছা, সেই অর্থে কিছুটা অস্বস্তি বটে, তবে দেবপ্রিয় যেটা বলেছে, মনে তরুণ থাকতে চাই এবং সেই হিসাবে অবশ্যই চেষ্টা করি তরুণদের সাথে কাজ করার জন্য। এবং আজকে খুব ভালো লাগছে আমরা সবাইকে একসাথে করতে পেরেছি। আমরা আমাদের প্রজন্ম সরাসরি ভাবে এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্টের সুফল পাবো না, পাওয়ার সম্ভাবনা খুবই কম, পেলেও সেটা মানে রেসিডুয়াল হিসেবে পাবো। এবং এর ব্যর্থতার দায়ও, মানে ব্যর্থতার ফলে যেই ক্ষতি হবে সেটাও খুব একটা আমাদের হয়তো ভোগ করতে হবে না প্রত্যক্ষভাবে। কিন্তু তরুণ প্রজন্ম যারা যাদেরকে আমরা যুব হিসেবে বলছি, তারা কিন্তু দুটারই লাভবান হবে, দুটারই ভাগিদার হবে প্রত্যক্ষভাবে। যদি আমরা এসডিজি অর্জনে সফল হই, তাহলে সেই সাফল্যের আনন্দ এবং সুফল
তরুণ, আজকে যারা তরুণ এবং তাদের পরবর্তী যারা তরুণ তারাই কিন্তু পাবে। এবং যদি ব্যর্থ হই আমরা, যে এই জায়গাগুলোতে ব্যর্থ হবো, সেগুলোর জন্য কিন্তু তাদেরকেই নেতিবাচক প্রভাবটাকে বইতে হবে। কাজেই আমরা মনে করি যে আমাদের প্রজন্মের যেরকম দায় আছে, আমাদের অঙ্গীকার আছে যে তরুণদের জন্য সেই পরিবেশটা সৃষ্টি করে দেওয়ার, কিন্তু নেতৃত্ব যেটা বলা হচ্ছে সেটা অবশ্যই তরুণদেরকে নিতে হবে। ব্যক্তিগতভাবে আমি আশাবাদী মানুষ, এবং ব্যক্তিগতভাবে আমরা কি বলবো যে মনে তরুণ থাকতে চাই। দুইটাই খুব কঠিন, মনে তরুণ থাকাও কঠিন, আশাবাদী থাকাটাও কঠিন বাংলাদেশের প্রেক্ষিতে। হ্যাঁ, সব প্রেক্ষিতে হয়তো বাংলাদেশে আমরা আজকাল একটু কথাটা বেশি বলি, বিশেষ করে এই কারণে যে আমরা এসডিজির যে মূল মন্ত্রটা যেটা নিয়ে আমরা বলছি, কাউকে পেছনে ফেলে রাখা যাবে না, লিভিং নো ওয়ান বিহাইন্ড, উন্নয়নের প্রক্রিয়ায় সকলকে সম্পৃক্ত করতে হবে। এই যে স্বপ্নের বিষয়টা, আমার কাছে এটা স্বপ্নই মনে হয়। এই স্বপ্নের বিষয়টা কিন্তু এক অর্থে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক অপসংস্কৃতির কাছে জিম্মি। এটার আর বেশি ব্যাখ্যা আমি করবো না, শুধু এটুকু বলবো যে এই যে অবস্থা, সেটার মধ্যে আবার অন্য দিক থেকে এই জিম্মি অবস্থা থেকে মুক্ত করার জন্য দায় কিন্তু এবং এখতিয়ার, সামর্থ্য এবং যোগ্যতা ব্যয় করতে দেশের প্রতিটি মানুষের। কারণ রাজনীতি জনগণকে বাদ দিয়ে নয়, এবং তার মধ্যে যেটা বলা হচ্ছে যে যেহেতু 40% বেশি হচ্ছে তরুণ প্রজন্ম, তাদেরও কিন্তু এই ভূমিকাটা নেওয়ার মতো সুযোগ করে নিতে হবে। আমরা বলছি কাউকে পেছনে ফেলে রাখা যাবে না, কিন্তু এখন বাস্তব দৃষ্টিতে পুরো প্রক্রিয়া থেকে কিন্তু তরুণরাই পিছিয়ে আছে। কাজে তরুণদেরকে সেই অ্যাসারশনটা নিতে হবে যে আমরা আর পিছিয়ে থাকতে পারবো না, পিছিয়ে থাকতে চাই না। একইভাবে সকলকেই দেশটা যে আমাদের সকলের, সেটাও সকলকে উপলব্ধি করতে হবে। আমরা সেই জায়গাটা অনেক সময় ভুলে যাই। যখন মানবাধিকার বলি, আমার মানবাধিকার, এটা যে আপনারও মানবাধিকার, এদেশের প্রতিটি মানুষের মানবাধিকার, সেটা আমরা অনেক সময় স্বীকার করতে চাই না। বাক স্বাধীনতার কথা যখন বলি, তখন এটা আমারটা। যখন আত্মপরিচয়ের কথা বলি, আমি এই দেশের কে নাগরিক, এর দেশের বাঙালি না আদিবাসী না আমি অন্য নৃতাত্ত্বিক গোষ্ঠীর, সেটা যখন বলি, সেটা যখন আমার, অন্যদেরকে সেটা আমরা স্বীকার করতে চাই। আদিবাসী বলা যাবে না। হ্যাঁ, অন্য যে সমস্ত বৈচিত্র্যের কথা বলা হলো, সেই সবগুলোর ক্ষেত্রে আমাদের যেটা দেখতে পাই যে এক ধরনের বিভাজনের সৃষ্টি, এবং সেই বিভাজন থেকে কাটিয়ে উঠতে না পারলে সত্যিকার অর্থে টেকসই উন্নয়ন অভিষ্ট কিছু অর্জন হবে না। এই কারণেই আমরা তরুণদেরকে বিশেষভাবে এই মূল্যবোধগুলোকে ধারণ করার জন্য আহ্বান জানাবো যে এই দেশটা সবার, অবশ্যই আমার দেশ, কিন্তু এই দেশটা সকলের। এই সকলের যে সমান অধিকারের জায়গাটা, এই উপলব্ধিটা আমাদের সকলের প্রতিটি নাগরিক যদি না হয়, তাহলে সত্যিকার অর্থে পিছনে ফেলে রাখা যাবে না যে স্লোগানটি, সেটি আসলে স্বপ্ন থেকে যাবে। আমি ব্যক্তিগতভাবে আশা করব সেটা যেন আসলে বাস্তব, এই স্বপ্ন যেন আমাদের সকলের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয় সামষ্টিকভাবে। সবাইকে ধন্যবাদ। শনিবার সকালটা আমার তো ভালোই কাটলো, আপনাদের কেমন কাটলো জানি না। তো হ্যাঁ, ভালো হয়েছে। তাহলে আগামী 1.5 মাস আপনাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে দেখা হবে, সকলের সাথে হবে। আমরা মনে করি না যে এটা অন্য কিছু, বাইরের কিছু তৈরি করছি, আমাদের নিজস্ব চেষ্টায়, নিজেদের অংশগ্রহণে। আজকের দিনটা, সকালটা ছিল আমার সাংবাদিক বন্ধুদের জন্য। সাংবাদিক বন্ধুদের ব্যতিরেকে আমরা এই কোনো কাজই কিন্তু সফলভাবে করতে পারবো না, কারণ কয়টা মানুষকেই আমরা কনফারেন্সে আনতে পারবো, বাদ বাকি মানুষ তো বাইরে থাকবে। তারা কার কথা শুনবে? তারা তো ইলেকট্রনিক মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার কথা বলবে। সেহেতু আপনাদের সহযোগিতায় একমাত্র বড় পাথেয় আগামী 1.5 মাসের জন্য এবং তৎপরবর্তী সময়ের জন্য যে 3টি লাইন আমরা বারবার বলার চেষ্টা করছি, এবং এটাকেই বাংলাদেশে আমরা প্রতীত করতে চাচ্ছি। সেই 3টি লাইন হলো, বাংলাদেশ সবার, উন্নয়নে আছে সবার অধিকার, এবং এই উন্নয়নের যাত্রায় কাউকে পিছনে রাখা যাবে না। বাংলাদেশ সবার, উন্নয়নে আছে সবার অধিকার, এবং এই উন্নয়নে কাউকে পিছনে রাখা যাবে না। আপনারা সকলে ভালো থাকবেন।